রব্বানি ভাই, আসসালামু আলাইকুম রব্বানি ভাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো, am I audible to all of you? আপনারা কথা শুনতে পাচ্ছেন না? আমার রেসপন্স করতে হবে তো, কেউ একজন কথা বলেন। খুব লো আসতেছে ভলিউম। হ্যালো, স্যার আপনার কথা শোনা যাচ্ছে। স্যার। ওকে। সো কি অবস্থা আপনাদের? কেমন গেল লাস্ট 2টা উইক? পড়াশোনা হয়েছে নাকি না? লাস্ট উইকে তো ক্লাস নিতে পারি না, আমি একটু বিজি ছিলাম। সো ওইটা কি অন্য কেউ নিছে? অন্য কোন ক্লাস হয়েছে এই টাইমে? বিজনেস ফাইন্যান্সের জায়গায় কি অন্য কি ক্লাস হয়েছে লাস্ট উইক স্যাটারডেতে? স্যার ওই ক্লাসটা পোস্টপন্ড হয়েছে, বিজনেস ল ক্লাস ছিল, দিয়ে রিভাইজ শিডিউল দিয়েছিল কিন্তু ওইটা হয়নি, পরে পোস্টপন্ড হয়েছে। আমরা কোন চ্যাপ্টারটা পড়তেছিলাম জানো? চ্যাপ্টার 2। হ্যালো, আমরা কি চ্যাপ্টার 2 পড়লাম? জি স্যার, চ্যাপ্টার 2। সো আমরা কি শুরু করব নাকি ওয়েট করবো কিছুক্ষণ? কতজন জয়েন করছে? 32। লেটস ওয়েট অ্যানাদার 2 or 3 minutes। কি অবস্থা আপনাদের বিজনেস ফাইন্যান্সে? পড়াশোনা কি হয়েছে লাস্ট উইকে নাকি না? কে একজন বলেন কি অবস্থা আপনাদের পড়াশোনার? পড়াশোনা কি হচ্ছে? স্যার বিজনেস ফাইন্যান্স হয় নাই, আপনি নাই দেখে পড়তেও পারি নাই স্যার। অন্যগুলা কি হচ্ছে? জি স্যার, অন্যগুলো হচ্ছে। ভেরি গুড। ওকে, বিজনেস ফাইন্যান্স তাহলে আমরা চ্যাপ্টার 2 আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। বাকি আছে দেখি। স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন নাকি? Am I on a screen? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে। সো আমরা লাস্ট লাস্ট ক্লাসে কতটুকু করছিলাম একটু বলতে পারবেন একজন? কতটুকু হয়েছিল? আই থিঙ্ক এতটুকু পর্যন্ত হয়েছিল মেবি, নাকি? সো আমরা ম্যানেজমেন্ট প্রসেস নিয়ে কথা বলতেছিলাম, কারেক্ট নাকি না? ম্যানেজমেন্ট প্রসেসের বাইরে কোনো কিছু ছিল? হ্যালো, আপনারা কি সবাই জয়েন করে কি যার যার মতো কাজ করতেছেন নাকি? আমি বুঝতেছি না। আপনাকে রেসপন্স করতে হবে তো। আমরা কি ম্যানেজমেন্ট প্রসেস শেষ করেছিলাম নাকি না কোনো কিছু বাকি ছিল ডিসকাশনে? আর বিজনেস ফাইন্যান্সের সোফার আপনারা যতটুকু প্রিপারেশন নিয়েছেন তার মধ্যে কোনো প্রবলেম আছে বা কোনো কিছু আছে যেটা বুঝতেছেন না, হচ্ছে যে ভয় লাগতেছে এটা নিয়ে? এমন কোনো কিছু আছে? টু অল অফ ইউ। না স্যার, এখন ওইভাবে পড়তে পারি নাই তো, তাই এখনো ফাইন্ড আউট হয়নি।
আচ্ছা, তাহলে আমরা একটু একটু কুইকলি যাব, কারণ যাতে করে আপনার পিকচারে আসেন, যত তাড়াতাড়ি পিকচারে আসবেন তত তাড়াতাড়ি আপনার এক্সাম প্রিপারেশনে ঢুকতে পারবেন। যেহেতু আপনি এক্সাম প্রিপারেশনে এখনো ঢুকতে পারেন নাই, সো কুইকলি অন টু। আমরা কি শুরু করব? হ্যাঁ লাস্ট ক্লাসে, জি স্যার, শুরু। ইফ আই এম নট রং, লাস্ট ক্লাসে আমরা মনে হয় ম্যানেজমেন্ট প্রসেস নিয়ে কথা বলতেছিলাম। সো হোয়াট ইজ ম্যানেজমেন্ট প্রসেস? ম্যানেজমেন্ট প্রসেস বেসিক্যালি চারটা কাজ করে, কম্প্রাইজেস ফোর টিপিক্যাল টাস্ক। এগুলো টিপিক্যাল ম্যানেজমেন্ট টাস্ক: প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং এন্ড লিডিং। ওকে, সো এগুলোর বাইরেও এগুলো এক একটা আবার বিশাল কি আছে, পার্ট আছে, এক একটা অঙ্গ অনেক বড় বড়। ঠিক আছে, শাখা প্রশাখা অনেক বড়। সো আমরা যদি প্ল্যানিং কেও ভাঙি, প্ল্যানিং এর মধ্যে অনেক কিছু আছে, বিজনেস প্ল্যান আছে, ফোরকাস্টিং আছে, প্রজেকশন আছে, দেন প্ল্যানিং কারা করে। সো এভরি ম্যানেজমেন্ট প্রসেসেস আর ড্রিল ডাউন ইন দা ফার্দার লেভেল। সো ম্যানেজমেন্ট প্রসেস এর মধ্যে সেকেন্ড যেটা কথা বলতেছে যে what are the managerial rules. So if you talk about the managerial rules, there are three type of managerial rules. আপনার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এটা, যেটা হচ্ছে যে আপনার কোন ধরনের রোল বা ম্যানেজার কি, কোন রোলটা কি রোল। পরীক্ষায় আসতে পারে যে হোয়াট ইজ ইনফরমেশনাল রোল, একটা সিচুয়েশন দিয়ে দিল, দেন আপনাকে বললো যে এজ এ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হেড আপনার কাছ থেকে সিইও ইনফরমেশন চাইলো, সো আপনি এজ এ ম্যানেজার হিসেবে কোন রোল প্লে করলেন? কথা বলেন। আপনি একটা কোম্পানি হেড অফ ফাইন্যান্স, আপনার সিইও আর হেড অফ ম্যানেজমেন্ট আর বোর্ড অফ ডাইরেক্টরস আপনার কাছ থেকে লাস্ট ইয়ারের পারফরমেন্স জানতে চাইলো। সো আপনি যে ইনফরমেশনটা দিলেন ম্যানেজমেন্টকে বা বোর্ডকে, এটা কি কি রোল প্লে করলেন? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট রোল? এটাকে কি বলে? হ্যালো, দিস ইজ হোয়াট? দিস ইজ স্যার ইনফরমেশনাল। আরেকবার বলবেন, কথাটা একটু আটকে গেছিল, আরেকবার বলবেন। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না আপনারা? সবাই, সবাইকে বলতেছি, স্যার কথা আমার শুনতে একটু পাচ্ছেন? নেটওয়ার্কের সমস্যা ছিল তো, ওই জন্য কথা কেটে গেছিল, আরেকবার যদি বলতেন। আচ্ছা, ম্যানেজারিয়াল রুলস এর আমরা কতগুলো ধরন নিয়ে কথা বলতেছি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজারিয়াল। সো একটা ম্যানেজার দেখবেন শুধুমাত্র তার ম্যানেজারাল রোলটাকে ব্রডার ক্লাসে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কাছ থেকে আপনার ম্যানেজমেন্ট হেড বা সিইও আপনার কাছ থেকে জানতে চাইলো লাস্ট ইয়ারে কি পারফরমেন্স করছেন এন্ড এই বছরের প্রজেকশন কি। সো এজ এ ম্যানেজার অর এজ এ হেড অফ ইউনিট ফাইন্যান্স অর ফাইন্যান্স, আপনি যে রোলটা প্লে করলেন এখানে ইনফরমেশনটা প্রোভাইড করে, এটাকে কি রোল বলতে পারি আমরা? অবভিয়াসলি দিস ইজ ইনফরমেশনাল রোল। informational role. So you are passing information to somebody else within the organization. So this is called what? This is informational role. ইন্টারপার্সোনাল রোল, এটা আমরা বুঝতে পারতেছি। ইন্টারপার্সোনাল মানে কি, একজন আরেকজনের সাথে কথা হবে, কমিউনিকেশন হবে, ইন্টারেকশন হবে, দেন আপনি ক্রস ফাংশনাল টিমের সাথে কথা বলে আপনি দেখা গেছে ফাইন্যান্স থেকেও এইচআর এ ভ্যালিডেশন করতে পারেন, আবার এইচআর এর একজন ফাইন্যান্সে ভ্যালিডেশন করতে পারে, আপনি সেলস এন্ড মার্কেটিং ভ্যালিডেশন করতে পারেন। সো এটা কিভাবে আসবে? ইন্টারপার্সোনাল ডিসকাশন, কমিউনিকেশন এন্ড হচ্ছে ফলো আপ থেকে আসবে। সো হোয়াট ইজ ইন্টারপার্সোনাল রোল? সো ইন্টারপার্সোনাল রোলে আপনি এজ এ পার্সন আরেকটা পার্সনের সাথে কমিউনিকেট করছেন, এজ এ ম্যানেজার আরেকটা ম্যানেজারের সাথে কমিউনিকেট করছেন, অর দ্য টিম মেম্বারের সাথে কমিউনিকেট করছেন, ক্রস ফাংশনাল হইতে পারে, সেম ফাংশনে হইতে পারে। সো ইন্টারপার্সন দ্যাট মিনস পার্সন টু পার্সন যে রোলটা হয়, ঠিক আছে, কাউকে গাইড করছেন, সো এই জিনিসগুলো, কাউকে মোটিভেশন দিচ্ছেন, ওটা হচ্ছে ইন্টারপার্সোনাল রোল। দেন ডিসিশনাল রোল হচ্ছে আপনি এজ এ ম্যানেজার ইউ আর প্রোভাইডিং দ্য ডিসিশন। ঠিক আছে, আপনার কাছ থেকে সুপারভাইজার আপনার কাছ থেকে ডিসিশন, আপনার টিমে আপনি সুপারভাইজার, সো আপনার টিম মেম্বার আপনার কাছে ডিসিশন নিতে আসতে পারে, বা আপনি কোনো একটা ফাংশন লিড করতেছেন, ওই ফাংশনের কোনো ডিসিশন আপনার নেওয়া লাগতে পারে। সো ডিসিশনাল রোল ইজ মোর অ্যাবাউট হাউ ইউ আর giving solution to the problem which are coming towards you. So this is decisional role. আপনি আপনার প্রবলেমটা কিভাবে সলভ করতেছেন, কিভাবে কমপ্লিট করতেছেন, কিভাবে বেটার সলিউশন দিচ্ছেন, ওই জিনিসগুলো হচ্ছে ডিসিশনাল রোলের পার্ট। আচ্ছা, ম্যানেজমেন্ট মডেল নিয়ে আমরা কথা বলছিলাম যে এনি কাইন্ড অফ মডেল ইজ বেসিক্যালি বেসড অন দা হিস্টোরিক্যাল রিসার্চ, অর আমরা যেটাকে বলি এম্পিরিক্যাল রিসার্চ, অর সাম প্র্যাকটিক্যাল সিমুলেশন। সো ম্যানেজমেন্ট মডেল একটা মডেল যেখানে বলতেছে যে কি, models are used in the management theory to represent a complex
রিয়েলিটি, দ্যাট মিনস একটা একটা রিসার্চের মাধ্যমে একটা কমপ্লেক্স রিয়েলিটিকে মডেল আকারে দেখায়, যেখানে ক্লায়েন্টস বিজনেস হুইচ ইজ দেন অ্যানালাইজড এন্ড ব্রোকেন ইনটু দা কনস্টিটিউয়েন্ট পার্টস। দ্যাট মিনস একটা বিজনেসকে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে যদি আমরা একটা বিজনেসকে দেখি, তাহলে ওই বিজনেসটাকে কয়টা ডাইমেনশনে দেখা যেতে পারে, ওটাই হচ্ছে মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। সো হ্যান্ডি ওয়ান অফ দ্য স্কলার পয়েন্টস আউট দ্যাট ম্যানেজমেন্ট মডেলস, এই জিনিসগুলো থাকতে হবে। কি থাকতে হবে? help to explain the past. Obviously, management model there are something must be there to explain the past result or historical result. Then second যেটা বলতেছে help us to understand the present. Past কে যেমন explain করবেন as well as আপনাকে কি করতে হবে? একটু understand the present. So based on the management model, so management model এর এমন কোনো কিছু থাকতে হবে যেটা দিয়ে you can ensure that you are typically analyzing the present scenario also in addition with the past analysis to predict the future, past, present and future everything থাকতে হবে, and more influence over the future events. So generally আমরা যেটাকে অ্যাকাউন্টিং বলি, অ্যাকাউন্টিং is more about historical data analysis. অ্যাকাউন্টিং is more about what? কথা বলতে হবে। অ্যাকাউন্টিং is more about what? আচ্ছা, আপনারা কি ক্লাসে অ্যাটেন্টিভ না আজকে নাকি না? একটু বাংলাদেশে খেলা দেখতেছেন সবাই? হ্যালো, স্যার এগুলা কি খেলা খেলে কি দেখবো স্যার? তো আপনারা কথা বলতেছেন না কেন? নাকি না? না ক্লাস স্যার আছি স্যার। কথা বলতে হবে, কথা না বললে ক্লাস কিন্তু আমি নিয়ে মজা পাচ্ছি না, এজ ওয়েল এজ আপনারা কি নিতেছেন আমার ক্লাস থেকে সেটা আমি বুঝতেছি না। সো বেটার ইন্টারঅ্যাকশন করেন। সরি। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে অ্যাকাউন্টিং এ কি, অ্যাকাউন্টিং এর লিমিটেশন কি কি বলতে পারবেন? হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ অ্যাকাউন্টিং অর অ্যাকাউন্টেন্ট? কে বলতে পারবেন দেখি? যে as an accountant of an organization, what is your limitation? কে বলতে পারবে? এখন তো সবাই প্রফেশনাল, কে বলবেন বলেন তো দেখি, বলতে পারবেন কেউ? হ্যালো। না স্যার, পারবো না স্যার। as an accountant আপনার কি লিমিটেশন? পারি না কেউ তো। বলতে পারবেন না? এতগুলো স্টুডেন্টের মধ্যে কেউ চিন্তা করে বলেন না কি হইতে পারে অ্যাকাউন্টেন্টের লিমিটেশন কি, যেটা ফাইন্যান্সের নাই? সহজ করে দিলাম। সো হোয়াট আর দ্য লিমিটেশনস দ্যাট এ টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট হ্যাজ ইন কম্পেয়ার উইথ দ্য ফাইন্যান্স গাই? কে বলতে পারবেন দেখি? আমি জানি অনেকে চিন্তা করলে বলতে পারবেন, আর অ্যাটলিস্ট ট্রাই তো করবেন। স্যার ডিসিশনাল নাকি স্যার? ডিসিশন, ওকে। কেন, অ্যাকাউন্টেন্ট হিসেবে তো আপনি ডিসিশন নিতে পারেন, এমন তো না যে ডিসিশন নিতে পারেন না। বাট একটা টিপিক্যাল আছে যেটা শুনলে আপনিও বুঝতে পারবেন না টিপিক্যালি অ্যাকাউন্টেন্টের এই লিমিটেশনটা আছে। এনি আদার অপশন অর এনি আদার আনসার? হ্যালো। ওকে, সো অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা যেটা যেটা টিপিক্যাল যে যে লিমিটেশনটা আছে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট অলওয়েজ ওয়ার্ক উইথ দ্য হিস্টোরিক্যাল ডাটা। এটা মনে থাকবে সবার, সবসময় মনে রাখতে হবে এটা, যেটা হচ্ছে যে অ্যাকাউন্টেন্টের, আপনি যদি টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট হন তাহলে এজ এ টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট ইউ হ্যাভ দ্য লিমিটেশন, অলওয়েজ ইউ হ্যাভ দ্যাট লিমিটেশন যে অলওয়েজ আপনি যে যা হয়ে গেছে অলরেডি ওটার পোস্টমর্টম করেন। বাট ফিউচারে কি হবে, ফিউচারিস্টিক ফোরকাস্টিং কি হবে, ফিউচারে কি ইভেন্ট আসতে পারে, ওই জিনিসগুলো টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট চিন্তা করে না, যার কারণে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস দুটাকে ট্যাগ করা হয়। অ্যাকাউন্টেন্ট অফ পাস্ট অর হিস্টোরিক্যাল ডাটা ম্যানেজমেন্ট and finance for the future, for the outlooking the future. Okay, সো অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা জেনারেলি পাস্ট ডেটা বা হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস পছন্দ করি, বা হিস্টোরিক্যাল ডেটা বেস বা ফোকাসড। যেখানে ফাইন্যান্স একটু ব্যতিক্রম, ফাইন্যান্স এখানে কি ফরওয়ার্ড সেন্ট্রিক, যে ফাইন্যান্সে আছে সে অলওয়েজ চিন্তা করে যে না ফিউচার কি হইতে পারে, ফোরকাস্টিং কি হবে, ডাটা অ্যানালাইসিস কি হবে, ফিউচারে বিজনেস ফাইন্যান্স কি হবে, ফিউচার একটা ফাইন্যান্স ফোরকাস্ট, মানে ফোরকাস্টিং বেসড অন দা ফিউচার ডেটা। আর অ্যাকাউন্টেন্টরা হচ্ছে অলওয়েজ টিপিক্যাল চিন্তা করে যে না আগে কি হয়েছে, গত বছরে অ্যাকাউন্টেন্টে হিসেবে গত বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি আছে,
গত বছরের ট্রানজাকশন রেকর্ড হয়েছে কিনা ঠিক মতো। আপনারা তো ফোরকাস্টিং কোনো কিছু রেকর্ড করতে পারেন না এজ অ্যাকাউন্টেন্ট, পারেন? যে নেক্সট ইয়ারের জুলাই মাসে কি সেলস হবে এটা কি আপনি রেকর্ড করতে পারবেন as an accountant in your system, in your accounting system like Tally or ERP, anyone? পারবেন আপনারা অ্যাকাউন্টিং এর ফিউচার কোনো ডাটাকে রেকর্ড করতে? বা অ্যাকাউন্টিং এর ফোকাসটা কোথায় থাকে? অলওয়েজ হিস্টোরিক্যাল ডাটা নিয়ে থাকে। আগে কি হয়ে গেছে, সেলস হয়ে গেছে কি, সিস্টেমে সেলস কত হয়েছে, কস্ট কত হয়েছে, ওটা নিয়েই কাজ করে। বাট এটা চিন্তা করে না যে না এই বছর সেলস এই $5,000 হয়েছে, এই প্রোডাক্টের নেক্সট ইয়ারে এই প্রোডাক্টের সেলস কি হইতে পারে, হোয়াট আর দ্য কি ভেরিয়েবলস দ্যাট উইল ইম্প্যাক্ট দ্য সেলস অফ কারেন্ট ইয়ার। তো অ্যাকাউন্টেন্টরা টিপিক্যালি হিস্টোরিক সেন্ট্রিক হয়, আর ফাইন্যান্সটা বেসিক্যালি ফোরকাস্টিং সেন্ট্রিক হয়, ফিউচার সেন্ট্রিক হয় জেনারেলি। সো মোর ফাইন্যান্স আবার more influence over future events. So generally বিজনেস মডেলে যেটা চিন্তা করা হয়, পাস্ট আপনাকে রিলাই করতে হবে। পাস্ট যদি না থাকে, আপনি যদি পাস্টে কি হয়েছে সেটা না জানেন, if you don't have any historical analysis you cannot predict the future. So আপনাকে যে as well as past analysis করতে হবে, কেন? To predict the future. So এখানে যেটা বলতেছে, based on the past analysis or historical data analysis you need to focus on the future events and less disturbance from the unexpected what unexpected providence. দ্যাট মিনস হচ্ছে আপনাকে বিজনেস মডেলে যেটা হচ্ছে যে আপনি যতটুকু পারেন যে আনএক্সপেক্টেড কোনো ইভেন্ট থেকে বিজনেস বিজনেস মডেল কিভাবে কামব্যাক করবে, কিভাবে এটাকে ফাইট ব্যাক করবে, সেটার একটা প্ল্যানিং থাকতে হয়। সো বিজনেস ম্যানেজমেন্ট মডেলের মধ্যে এটা হচ্ছে কোর জিনিস, এটা ডেফিনেশনাল থিং। আচ্ছা, এটাতে আসেন যেটা হচ্ছে রেশনাল ম্যানেজমেন্ট মডেল। একটা রেশনাল ম্যানেজমেন্ট মডেল আবার কি বলতেছে, আরেকজন স্কলার নাম টেইলর, সে বলতেছে যে ডিটারমাইন দা ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং এ পার্টিকুলার টাস্ক। দেখছেন এখানে আরেকটু ডিফারেন্ট ওয়েতে ম্যানেজমেন্টকে কি করতেছে, ম্যানেজমেন্ট মডেলকে ডিফাইন করতেছে। সে বলতেছে যে না, ম্যানেজমেন্ট মডেল উইল ফাইন্ড দ্য বেস্ট সলিউশন ফর এ পার্টিকুলার টাস্ক। এটা হচ্ছে এক নম্বর কথা তার। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অলওয়েজ কি সায়েন্টিফিক ওয়েতে আগায়, যে যেটা বেস্ট সেটাই নিতে হবে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে কি হয়, বিজনেস সার্কামস্টেন্সের কারণে বেস্ট ডিসিশনটাও ইমপ্লিমেন্ট করা যায় না। সো দেয়ার আর সাম ক্রিটিসিজম অফ এভরি ম্যানেজমেন্ট মডেল। আপনি দুনিয়াতে যত থিওরি দেখবেন সব থিওরির ক্রিটিসিজম আছে, কারণ হচ্ছে এক জ্ঞানী এক কথা বলে, আরেক জ্ঞানী আবার এটা কি রিফিউট করে, মানে খন্ডায়, তাকে ভাঙিয়ে আবার কি তার দোষ কোথায় গুণ কোথায় এগুলো নিয়ে অ্যানালাইসিস করে। সো টেইলর সাহেব যে কথাটা বলছে, দ্য 5 প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এক নম্বর কথাটা কি বলছে, দ্য বেস্ট ওয়ে অফ ডুইং এ পার্টিকুলার টাস্ক। এটা হচ্ছে ম্যানেজমেন্টের মেইন মন্ত্র। এটা হচ্ছে ফার্স্ট কাজ, ম্যানেজমেন্ট এই জিনিসটা আগে বের করতে হবে, হাউ টু ফাইন্ড এ best solution, to find the best solution of a particular task. সেকেন্ড যেটা বলতেছে, সিলেক্ট দ্য বেস্ট পারসন। দেখছেন এখানে পজিশনিং করতেছে যে একটা টাস্কের বেস্ট ওয়ে অফ ডুইং বের করছেন, তাতেই শেষ না, আপনাকে বের করতে হবে হু উইল বি দ্য রাইট পারসন টু অ্যাকমপ্লিশ দ্যাট টাস্ক। আপনাকে সেটা এনশিওর করতে হবে। দেন এটাকে বলতেছে যে ওই যে লোকের কথা বলতেছে তার দুইটা জিনিস থাকতে হবে, তার মেন্টাল এন্ড ফিজিক্যাল ক্যাপাবিলিটি থাকতে হবে। অনেকে আছে ফিজিক্যালি ক্যাপাবল বাট মেন্টালি না, অনেকে আছে মেন্টালি ক্যাপাবল বাট ফিজিক্যালি না। বাট আপনাকে ওই কাজের জন্য যদি মেন্টাল ফিজিক্যাল দুইটা ক্যাপাবিলিটি লাগে, দুটোটাই রাখতে হবে। কথা বোঝা গেছে ম্যানেজমেন্ট মডেলের এই সেকেন্ড পয়েন্টটা? সো এটা এটা হচ্ছে যে আপনাকে কিন্তু পরীক্ষা এগুলোর কোশ্চেন দুইটা বা তিনটা পয়েন্ট দিয়ে বলবে যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের টেইলর যেটা বলছে ওটা অনুযায়ী কোনটা ফিট করে না সেটা বের করো। সো আপনি যদি মাথায় না রাখেন, নর্মাল হাই লেভেলের চিন্তায় মাথায় না রাখেন যে না সায়েন্টিফিক ম্যানেজমেন্টে টেইলর এই কথাগুলো বলছে, কোর থিমটাও মাথায় রাখতে হবে। বলতেছি না ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করবেন, বাট কোর থিমটা মাথায় যখন নিতে পারবেন তখনই আপনি অ্যাজ এ ক্যাপাবল প্রফেশনাল হিসেবে নিজেকে গ্রো করতে পারবেন বা এক্সামে ভালো করতে পারবেন। সো সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? আর কনফিউশন আছে? সেকেন্ড পয়েন্টে কি বলতেছে টেইলর, যে বেস্ট পারসনকে আপনাকে অ্যাপয়েন্ট করতে হবে। ফার্স্টে বলতেছে বেস্ট ওয়ে অফ ডুইং ফাইন্ড আউট করতে হবে। থার্ড পয়েন্টে বলতেছে ট্রেন দ্য ওয়ার্কার টু ফলো দ্য সেট প্রসিডিউর, দ্যাট মিনস ট্রেনিং এন্ড গাইডিং। সেকেন্ড পয়েন্টটা কি, থার্ড পয়েন্টটা কি, ট্রেনিং এন্ড গাইডিং। দেন বলতেছে গিভ ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস টু এনশিওর দ্য ওয়ার্ক ইজ ডান ইন দ্য প্রেসক্রাইবড ওয়ে। থার্ডটার কথা বলতেছে। তিন নম্বরে বলতেছে ট্রেনিং এর কথা। চার নম্বর পয়েন্টটাকে একটা হেডলাইন কে বলতে পারবেন? এই চার নম্বর পয়েন্টটাকে যদি সামারাইজ করি এটাকে কি বলা যায় বলেন তো, মনে রাখার জন্য? আপনি যে পরীক্ষায় মনে রাখবেন এই 5টা পয়েন্ট, কিভাবে মনে রাখতে পারবেন? এই 4 নম্বর পয়েন্টটা কিভাবে মনে রাখবেন কেউ বলতে পারবেন?
একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে এটা মনে রাখা যাবে। কিভাবে মনে রাখা যাবে এটা? ক্যান এনিওয়ান সাজেস্ট আউট অফ ইউ? সবাই খেলা দেখতেছেন না অন্য কিছু করতেছেন আমি বুঝতেছি না। সো আপনাদের রেসপন্স দিয়ে বোঝা যাবে যে না আপনারা আমার কথা শুনছেন সো ফার। ফোর্থ পয়েন্টটাকে কিভাবে সামারাইজ করবেন? ক্যান এনিওয়ান সাজেস্ট? Ensure the work done. ওকে, ভেরি এনি আদার সাজেশন? গুড। স্যার মোটিভেশন। সরি, একটু জোরে বলেন। মোটিভেশন স্যার। ভেরি গুড। মোর ক্লোজার, মোর ক্লোজার। তারপর আর কিছু হচ্ছে? কাছাকাছি চলে গেছেন অলরেডি। মোটিভেশন, ওয়ার্ক ডান, সিমিলার। বাট এই সবগুলোকে একসাথে কনসলিডেট করা যায় একটা ওয়ার্ড দিয়ে, বা সিমিলার টাইপ অফ ওয়ার্ড বললে হবে। একটা ওয়ার্ড তো না, সিমিলার টাইপ অফ ওয়ার্ড। দ্যাট মিনস হোয়াট? ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ বলতেছে আপনাকে। দেখেন এই 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 পয়েন্টটার সাথে রিওয়ার্ড কথাটা মিলে আছে কিনা বলেন তো? যদি আমরা বলি রিওয়ার্ড ম্যানেজমেন্ট, তাহলে মিলে? ফুল মিলে একদম সব ইনসেনটিভ কাজ শেষ করার জন্য। আপনার যদি একটা কোম্পানির রিওয়ার্ড ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে এই পয়েন্টটা কখনোই অ্যাচিভ করা পসিবল না। If you have a good reward management in your organization, you can ensure that the work is done in a prescribed way. কারণ কি, এটার ইমপ্লিকেশন আছে। আপনার যদি রিওয়ার্ড ম্যানেজমেন্ট ভালো না হয় তাহলে কি হবে না, এমপ্লয়িরা মোটিভেটেড হবে না তার কাজ করার জন্য ইন দ্য রাইট ডাইরেক্টেড ওয়ে। দেখা গেছে যে কাজ করে সে রিওয়ার্ড হচ্ছে না, যে কাজ করে না সে রিওয়ার্ড হচ্ছে। তাহলে এটা লং রানে কি হবে, এটার ইমপ্লিকেশনটা নেগেটিভ হয়ে যাবে। সো আলটিমেটলি সাইন্টিফিক ম্যানেজমেন্টে বলতেছে যে আপনাকে অবভিয়াসলি প্রপার রিওয়ার্ড ম্যানেজমেন্ট রাখতে হবে। কথা বোঝা গেছে? সো রিওয়ার্ড ম্যানেজমেন্ট আপনাকে রাখতেই হবে। রিওয়ার্ড ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, প্রপার রিওয়ার্ড ম্যানেজমেন্ট না থাকলে আপনাকে মানে আইডিয়াল ম্যানেজমেন্ট মডেল আপনি প্লেস করতে পারবেন না, বা আইডিয়াল ম্যানেজমেন্ট যেটা বলে সেটা আপনি এনশিওর করতে পারবেন। And the fifth point is that give all responsibility to plan and organize work to the manager, not to the worker. এটা এটা খুব ইন্টারেস্টিং না? খেয়াল করছেন যে আপনারা এখানে দেখেন টেইলর কি বলতেছে? সে বলতেছে যে আপনি রেসপন্সিবিলিটি টু প্ল্যান এন্ড অর্গানাইজ কাকে দিতে হবে? কার কথা বলতেছে এখানে? ম্যানেজারকে। কেন ওয়ার্কারকে না বলেন তো? এই এই জায়গাটা কেন আপনার, এটা 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 কেন? তার মোটিভটা কি, বা স্পিরিট অফ দা লাইন কি? কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য স্পিরিট অফ দিস পয়েন্ট? মানে কেন সেই কথাটা বললো যে না, আপনাকে রেসপন্সিবিলিটি অফ প্ল্যান এন্ড অর্গানাইজ ম্যানেজারকে দিতে হবে, ওয়ার্কারকে দিলে হবে না? স্যার এই দায়িত্ব তো ম্যানেজারের, তাই। ভেরি গুড, এক্সেলেন্ট আনসার। সো ম্যানেজার আর হায়ার্ড ফর প্ল্যানিং এন্ড অর্গানাইজিং। সো আপনি যদি ম্যানেজারের কাজ ওয়ার্কারকে দেন না, তাহলে ওয়ার্কারের কাজ কে করবে? কথা বোঝা গেছে? So worker will do their job, manager will do the planning and organizing. So ম্যানেজমেন্টের মেন কাজ কারা করবে? ম্যানেজাররা করবে। এখন ম্যানেজারকে এম্পাওয়ার করতে হবে। আপনি যদি বলেন যে আপনার কাজ ম্যানেজারের কাজ ওয়ার্কার করবে, তাহলে ম্যানেজারের যে ইফেক্টিভ রোল সেটা থাকবে না। সো টেইলর বলতেছে ইন এ সাইন্টিফিক ম্যানেজমেন্ট আপনাকে অবভিয়াসলি ম্যানেজারকে এম্পাওয়ার করতে হবে। এম্পাওয়ারিং ম্যানেজার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এই পাঁচটা পয়েন্টকে যদি আমি এক সিঙ্গেল ওয়ার্ড করে বলি, পাঁচটা পয়েন্ট কি হবে তাহলে আমরা একটু রিক্যাপ করি। ডিটারমাইন দ্য বেস্ট ওয়ে অফ ডুইং, এটাকে বলবো কি? বেস্ট ওয়ে অফ ডুইং। সোজা কথা, এক নম্বর কাজ কি? বেস্ট ওয়ে অফ ডুইং, ডুইং। তো বা বেস্ট অল্টারনেটিভ। ঠিক আছে? সো এক নম্বর হচ্ছে বেস্ট অল্টারনেটিভ, মানে ফাইন্ড দ্য বেস্ট অল্টারনেটিভ। সেকেন্ড হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট রিসোর্স, মানে বেস্ট পারসন। সো ফাইন্ড দ্য বেস্ট find the best alternative of doing task, find the best resource, training and proper training management, then reward management, and finally is the delegation of work to the manager. আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু সব আপনার এই চ্যাপ্টারের মধ্যেই আছে। এই চ্যাপ্টারে যা পড়ছেন এতক্ষণ পর্যন্ত সবটা সামারাইজ করে এই পাঁচটা পয়েন্টে। কারো কোনো কনফিউশন আছে এই পাঁচটা পয়েন্ট নিয়ে? না স্যার। ওকে, ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট মডেল। সো এইটা যেটা বলতেছে দ্য ইন্টারনাল প্রসেস মডেল কি বলতেছে? লুক এট হাউ দ্য অর্গানাইজেশন ইজ ডুইং থিংস, নট হোয়াই। এটা হচ্ছে ওয়ে অফ ডুইং, মোর অ্যাবাউট ফোকাস অন দ্য হোয়াট। এর আগেরটা কিন্তু দেখেন মোর কম্প্যাক্ট। সাইন্টিফিক ম্যানেজমেন্টটা অনেক কম্প্যাক্ট ছিল, অনেক কিছু চিন্তা ভাবনা করে সে 4-5টা পয়েন্ট নিয়ে আসছে, খুব খুব টিপিক্যাল পয়েন্ট গুলা নিয়ে আসছে যেগুলা অবভিয়াস দরকার।
বাট সে এসে বলতেছে যে ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট মডেল, এখানে বলতেছে যে ইন্টারনাল প্রসেস সো মোর অ্যাবাউট হাউ দা শো ইজ রানিং, হাউ দা ওয়ার্কস আর ডান, হাউ দা টাস্ক আর কমপ্লিটেড। তারা বলতেছে কিভাবে হয়, হাউ নট হোয়াই, কেন হয় দরকার নাই আমার, কিভাবে হয় সেটা দরকার। So in businesses with an internal process model of management, we tend to find what rationality, কেন হয়, যুক্তিকে কথা কি, আপনি কেন এই কাজটা এইভাবে করতেছেন, এইভাবে না করে অন্যভাবে কেন করতেছেন না। Rationality means বলতেছে use the most efficient means to meet the business objective. That means আপনাকে rational হইতে হবে, you need to be more practical, যে আপনাকে more practical হইতে গেলে আপনাকে find out করতে হবে ultimately what is the most efficient way of doing the task. So hierarchical lines of authority, obviously there must be a command chain of command, hierarchy থাকবে authority, then হচ্ছে details, roles and procedures. To complete the internal process এর main part হচ্ছে সবকিছু written থাকবে, SOP wise থাকবে, nothing will be what just so details, roles and procedures এ কি বলতেছে, obviously internal process মানে হচ্ছে সবকিছু টিপটপ থাকবে, সবকিছু ফর্মালাইজ করা থাকবে, এসওপি থাকবে, পলিসি থাকবে, রুলস থাকবে, যেটা দিয়ে মানুষকে গাইড করবে যে না দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউরস, ইউ নিড টু ফলো দিস। So details, rules and procedure must have component. Then division of labor, that means a tight limits are set on the areas of responsibility. That means কে কোন কাজ করবে, ম্যানেজারের কি কাজ, ওয়ার্কারের কি কাজ, এটা ভাগ করা থাকবে। Then impersonality, that means appraisals of the unbiased হইতে হবে, that means unbiased performance measurement. Appraisals of the staff performance are based on the objective criteria, not personal preference. That means কারণ মামা খালু কেউ বেশি চাটুকারিতা করে তার প্রিফারেন্স দিলে হবে না, based on the performance you need to measure. So impersonality, that means impartiality. So so you need to focus on the performance obligation or the performance satisfaction over the personal relationship, that is impersonality by impartiality, whatever you say. Then centralization, so এখানে সে ইন্টারনাল কন্ট্রোল প্রসেসে সে সেন্ট্রালাইজেশনের কথা বলতেছে যে কি কন্ট্রোল ফর দ্য অর্গানাইজেশন, এটার আবার মানে নেগেটিভ সাইডও আছে, যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য সেন্ট্রালাইজেশন। সো বেসিক্যালি সেন্ট্রালাইজেশনটা হচ্ছে, এখানে সেন্ট্রালাইজেশনের কথা বলতেছে ফর দ্য পারপাস অফ ইন্টারনাল প্রসেস। সো ইন্টারনাল প্রসেসটাকে স্ট্রেংথেন করার জন্য we prefer centralization, but there are some other benefits of decentralization. Clear so far? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, নো কোয়েশ্চেন? No, sir. ওকে, থ্যাংক ইউ। দেন এইখানে যেটা বলতেছে যে স্যার, like what industry it is, how the geographical spread it is, and what the plans are for future. দেখেন এখানে যেটা বলতেছে the functions that need to be performed in a business depend on many variables. সো ভেরিয়েবল গুলা কি কি, ভেরিয়েবল গুলা আপনি বুঝতেই পারতেছেন যে একটা বিজনেস মডেল, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ম্যানেজমেন্ট মডেল আর একটা সার্ভিস কোম্পানির ম্যানেজমেন্ট মডেল এক হবে না, যার কারণে বলতেছে ইট উইল ভেরি বেসড অন দ্য ইন্ডাস্ট্রি ইন হুইচ ইউ আর অপারেটিং, based on the geographical location, based on the future plan. So there are so many other variables also impact what impact the management model. So management model কি হবে কেমন হবে সেটা different variable দিয়ে influenced হয়. Historically these functions have been identified generically as the following. That means এই জিনিসগুলো জেনারেল কি, মার্কেটিং ইনক্লুডিং সেলস এন্ড কাস্টমার সার্ভিস, অপারেশন এন্ড প্রোডাকশন, হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স। সো এটা হচ্ছে যে ইন্টারনাল প্রসেসের কোর কোর জেনেরিক্যাল পার্ট, যেগুলা মাস্ট টু হ্যাভ, যেগুলো মাস্ট টু হ্যাভ সেটা বলতেছে হিউম্যান রিসোর্স, অপারেশন এন্ড প্রোডাকশন, সেলস এন্ড ফাইন্যান্স। দ্যাট মিনস প্রোডাকশন সেলস, এইচআর এন্ড ফাইন্যান্স, দোজ অফ দ্য কোর থিং। আমরা যেটা জেনারেলি জানি যে একটা কোম্পানি চলতে গেলে ফাইন্যান্স লাগবে, এইচআর লাগবে, প্রোডাকশন লাগবে, সেলস লাগবে। সো জেনারেলি এটা টিপিক্যাল একদম মাস্ট টু হ্যাভ কম্পোনেন্টস অফ এন অর্গানাইজেশন। Then come to the marketing.
সো মার্কেটিং এর কথা যদি বলি, যে আগের কথাগুলো যেগুলো আসছে, দেন মার্কেটিং একটা কম্পোনেন্ট। সো মার্কেটিং কম্পোনেন্টের মধ্যে করে কি বলতেছে, হোয়াট ইজ মার্কেটিং? কেউ বলতে পারবেন মার্কেটিং এর কাজ কি? আমরা যে বলি মার্কেটিং, মার্কেট করতে যাই, এটা কি রাইট না রং? স্যার শপিং করতে গেছে রং, স্যার। শপিং হবে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শপিং এন্ড মার্কেটিং? আর শপিং মানে কেনাকাটা করা, আর মার্কেটিং মানে প্রচারণা করা। প্রচার প্রচারণা কিছু অ্যাডভার্টাইজ। দেখেন, এনি আদার থটস? কেউ অন্যভাবে বলেন, অন্যভাবে অন্য ডাইমেনশনে যদি বলেন কি বলা যায়, আর কি বলা যায় মার্কেটিংটা কেন? আচ্ছা কেন, হোয়াই ডু উই নিড মার্কেটিং ইন দ্য অর্গানাইজেশন, এটা বলেন। স্যার প্রোডাক্টের ব্যালেন্সিং ক্রিয়েট করার জন্য। ওকে, ভেরি গুড। সো প্রোডাক্ট, সো আপনি যদি সে ফর এক্সাম্পল, একটা একটা বেস্ট এক্সাম্পল ধরেন যে একটা প্রোডাক্ট যেটা অনেক ভালো প্রোডাক্ট, সো হাউ ডু পিপল উইল নো যে আপনার প্রোডাক্টটা ভালো? কথা বুঝতে পারছেন আমার কথাটা? সো মার্কেটিং এর এসেন্সটা আসছে ওই জায়গা থেকে, যে এমন না যে আমরা অনেক সময় মনে করি যে না অনেক ভালো অর্গানাইজেশন কেন মার্কেটিং করে, বাট কনসেপ্টটা ভুল। মার্কেটিং সব অর্গানাইজেশনের জন্য দরকার। কেন দরকার? কারণ আপনি যে বেটার সার্ভিস দেন, আপনি যে বেটার কোয়ালিটির প্রোডাক্ট বানান, বা আপনার প্রোডাক্ট যে ডিফারেন্সিয়াল ফ্রম দ্য আদার প্রোডাক্ট, এটা তো মানুষকে জানাইতে হবে। So if you cannot communicate the right features of your product or service to the customer or consumer, then people will not buy your product. কারণ তারা তো জানেই না আপনার প্রোডাক্টের ফেসিলিটি কি, তারা তো জানেই না আপনার প্রোডাক্টের বেনিফিটস কি, তারা তো জানেই না যে হোয়াট আর দ্য কোর বেনিফিটস দ্যাট ইউ হ্যাভ ওভার দ্য আদার প্রোডাক্টস ইন দ্য মার্কেট। সো মার্কেটিং এর এসেন্সটা আসছে ওই জায়গা থেকে, যে আপনাকে অবভিয়াসলি একটা জিনিস এনশিওর করতে হবে যে ইউ হ্যাভ দ্য রাইট কমিউনিকেশন চ্যানেল উইথ দ্য আলটিমেট কাস্টমার অর দ্য কাস্টমার। বোঝা গেছে কথা? সো এই এসেন্সটা থেকে, এই নেসেসিটিটা থেকে বেসিক্যালি মার্কেটিং এর উৎপত্তি। সো মার্কেটিংটা বেসিক্যালি হচ্ছে, ফার্স্ট লাইনটা পড়েন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এভরিথিং ইন মার্কেটিং উইল কভার আন্ডার দিস সেন্টেন্স, যে হোয়ার দেয়ার ইজ এ নো ডিমান্ড ক্রিয়েট ডিমান্ড, এন্ড হোয়ার দেয়ার ইজ এ ডিমান্ড ফুলফিল ডিমান্ড। এটা আমাকে বলছিল যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এ, তখন আমার এক টিচার বলছিল এই কথাটা, যে দেখো এই সেন্টেন্সটা দিয়ে ওভারঅল মার্কেটিং এর যা কিছু আছে দুনিয়ায় সবকিছুকে সামারাইজ করা পসিবল। আপনারা বুঝতে পারতেছেন কেন এই কথাটা বলা হয়েছে? দেখেন কি বলছে, যে হোয়ার দেয়ার ইজ নো ডিমান্ড ক্রিয়েট ডিমান্ড। দ্যাট মিনস আপনাকে যে জায়গায় ডিমান্ড নাই সেই জায়গায় ডিমান্ড ক্রিয়েট করা মার্কেটিং এর অন্যতম কাজ। আবার অন্য জায়গায় যদি অন্যদিকে বলি, যে এটা একটা সাইড, আরেকটা সাইড কোনটা বাদ পড়ে গেল, যে অলরেডি মার্কেটে ডিমান্ড আছে, বাট আপনাকে এনশিওর করতে হবে থ্রু ইউর মার্কেটিং যে ডিমান্ডটা রাইটলি ফুলফিল হচ্ছে। কাস্টমার আর স্যাটিসফাইড প্রোডাক্ট, কাস্টমার আর স্যাটিসফাইড উইথ ইউর ডেলিভারি অফ সার্ভিস। সো হোয়ার there is a no demand, you need to create the demand through marketing tools, and again where there is a demand, you need to fulfill the demand successfully. বুঝা গেছে কথা নাকি? জি স্যার, বুঝতে পারছি। Okay, so marketing can be analyzed in terms of product or the end user both. So আমরা জেনারেলি মার্কেটিং কিন্তু অনেক ধরনের হয়, আমরা আমরা অনেক সময় শুনে আসছি যে B2B B2C। হোয়াট ইজ B2B B2C? ক্যান এনিওয়ান সে? বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। কেন বিজনেস টু বিজনেস বলে, কেন বিজনেস টু কাস্টমার বলতেছে, এটা কি কেউ বলতে পারবেন? দুটো কেন, একই তো, দুটো আলাদা এটা করে বলতেছে। ডিলার থেকে ডিস্ট্রিবিউটার, আর ডিস্ট্রিবিউটর থেকে কাস্টমার। ওকে, ভেরি গুড। সো জেনারেলি এখনকার সাপ্লাই চেইনে বা ম্যানেজমেন্টে বা যে কোনো ধরনের অর্গানাইজেশনের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে B2, ওয়েদার ইউ আর অপারেটিং আন্ডার B2B মডেল অর আন্ডার B2C মডেল। লাইক আপনি যদি বলেন যে স্যামসাং, বা যদি বলেন অন্য অন্য যে কোনো কিছু, বা শাওমির কথা যদি বলেন, মোবাইলে একই মার্কেটে, শাওমি কিন্তু আছে কোন মডেলে? B2, B2C না B2B? B2C। তাহলে স্যামসাং আছে কোন মডেল? স্যামসাং স্যামসাং বি2বি আর শাওমি বি2, স্যামসাং বি2সি ওকে, শাওমি আর শাওমি বি2বি। কেন?
কিভাবে হলো এটা? B2C তেই আছে সবাই, কারণ ওরা তো ডিরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করতেছে। কিন্তু তো না, ওই শাওমিদের তো আলাদা ডিলার শপ আছে অনেক। স্যামসাং তো সব ইয়ে দিয়ে সেল করে, এটার জন্য হতে পারে। ওকে, সো আন্ডারস্ট্যান্ডিং কোর কনসেপ্ট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। এটা হচ্ছে যে আমি যদি আলটিমেট যে ইউজার তার কাছে বিক্রি করি, তাহলে আমার মার্কেটিংটা ডিজাইন হবে এমন ভাবে যে আলটিমেট ইউজার তার কাছে, তার জন্য আমি মার্কেটিং করব। কথাটা বুঝেন? মার্কেটিং এর ডিফারেন্সটা কোন জায়গা থেকে খেয়াল করেন, যে as a marketing manager I need to think about the who will be my customer. It may be the ultimate user of the mobile phone, or it may be the distributor, or it may be the retailer. সো এইখানে মার্কেটিং টুল ভেরি করবে কিন্তু। সো আপনি যদি চিন্তা করেন যে একটা প্রোডাক্ট আলটিমেট কাস্টমারের কাছে আপনি বিক্রি করবেন থ্রু সাপ্লাই চেইন, থ্রু ইউর ডিস্ট্রিবিউশন চ্যানেল, থ্রু ইউর ওন ওয়্যার হাউস অ্যান্ড ডিপো, এটা এক ধরনের মডেল, এটার একটা মার্কেটিং। আর আপনি যদি বলেন যে না আমি এত ঝামেলা যাব না, আমি বাংলাদেশের ডিলার নিয়ে নেবো, একটা বাংলাদেশের ডিলার আমার সব মোবাইল বিক্রি করবে, তাহলে এটা আরেকটা মডেল। এখন আপনার জন্য এখন ডিলারশিপেও প্রবলেম। ডিলারশিপের ক্ষেত্রে আপনার আপনি আপনার আপনি যখন মার্কেটিং করবেন ফর দ্য ডিলারশিপ, তাহলে আপনার মার্কেটিংটা হবে কি, আপনার কাস্টমার কে তখন কে, আপনার জন্য কাস্টমার কে তখন কে, B2B-র জন্য আপনার কাস্টমার কে, ডিলার। সো আপনাকে এমন ভাবে মার্কেটিং করতে হবে টু ফাইন্ড আউট দ্য সুইটেবল ডিলার, কারণ ওরাই আপনার আলটিমেট কাস্টমার। ওরা আপনার থেকে যদি হাই ভলিউম না পারচেজ করে, তাহলে আপনার আলটিমেট সেল জিরো। আপনি কিন্তু আলটিমেটলি কাস্টমার কাছে বিক্রি করতেছেন না। সো বেটার ইউ নিড টু পিচ অন দা ডিলার অর B2B বিজনেস। সো এইটা ডিপেন্ড করে হচ্ছে বিজনেস মডেল এন্ড আপনার সাফিসিয়েন্সি এন্ড ক্যাপাবিলিটির উপর। দেখবেন যে অনেক অর্গানাইজেশন আছে ডিস্ট্রিবিউশন করে না, তারা কি করে ওয়্যার হাউসিং কোম্পানি বা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন চ্যানেল কোম্পানি দিয়ে ডিস্ট্রিবিউট করে। সো সেই ক্ষেত্রে তারা দেখা গেছে যে আবার অনেকে আছে যে তারা আলটিমেট কাস্টমারের সাথে তার কোনো কানেকশন নাই, তার কাজ খালি প্রোডাকশন করা দেন বিক্রি করা। যেমন আমরা জেনারেলি মোবাইলের ক্যামেরার কথা যদি বলি, সব ক্যামেরা প্রোডিউকশন একটা একটা রিনোন কোম্পানি করে, ঠিক আছে, সব ফোনের ক্যামেরা এক্সেপ্ট অ্যাপেল। সো তার কাজ কিন্তু আলটিমেটলি সে তার কাজ, স্যামসাং ও তার কাছ থেকে ক্যামেরা কিনে, সে ফর এক্সাম্পল সোনি এরিকসন ও তার কাছ থেকে ক্যামেরা কিনে, বা চাইনিজ কোন একটা কোম্পানি তার কাছ থেকে ক্যামেরা কিনে, তার স্পেশালাইজেশন হচ্ছে ক্যামেরা প্রোডাকশনে। সে তার কাস্টমার হচ্ছে স্যামসাং ও আছে এখানে, আছে শাওমিও হইতে পারে, সনি এরিকসন হইতে পারে, বা আদার ম্যানুফ্যাকচারার অফ দ্য মোবাইল হইতে পারে। সো আমার জন্য অ্যাজ এ বিজনেস মডেল, মাই মার্কেটিং টুল উইল বি টু প্রমোট মাই ক্যামেরা টু দ্য ম্যানুফ্যাকচারার অফ দ্য মোবাইল। আলটিমেটলি ক্যামেরা কিন্তু কেউ ইউজ করতেছে কারা, সরাসরি এটা এটা বাই এটা সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ইউজ হচ্ছে, এটা ইউজ হচ্ছে অ্যাজ এ র মেটেরিয়াল অফ দ্য ফিনিশ প্রোডাক্ট। সো আপনার জন্য আলটিমেট কাস্টমার কারা, কোনো বিজনেস B2B, এখানে কিন্তু আলটিমেট কাস্টমারের কাছে আপনি যাইতেই পারবেন না। আপনি যদি মোবাইল অ্যাক্সেসরিজ কোনো পার্টস ক্রিয়েট মানে প্রোডাকশন করেন বা বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার মার্কেটিং টুল অবভিয়াসলি 100% B2B হবে। সো B2B এন্ড B2C বেসিক্যালি হচ্ছে যে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কোন মডেলিটিতে যাবেন, আইদার ইট মে বি B2B অর B2C অর ইট মে বি বোথ। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট মার্কেটিং কনসেপ্টটাই, কিন্তু মডার্ন ডেতে এটা খুব খুব পপুলার একটা কনসেপ্ট। যে অনেকে দেখবেন যে ইভেন আপনি দেখেন যে অনেক এই যে অ্যাপেক্স এর অনেক জায়গায় কি আছে, অ্যাপেক্স বা বাটা বলেন, দেখবেন বাটার জুতা গ্রামগঞ্জের হাটেও পাওয়া যায়, খেয়াল করছেন? কেউ কি খেয়াল করছেন বাটা অ্যাপেক্স এর জুতা গ্রামগঞ্জের হাটেও পাওয়া যায়, জি স্যার। বাট অ্যাপেক্স এর শোরুমে না বা বাটার শোরুমে না। তারা কিভাবে নেয় এটা? স্যার ডিলার থেকে নেয় স্যার। তারা ডিলার থেকে নেয়। সো দেখছেন অ্যাপেক্স বাটা সে নিজে শোরুম করবে না মফস্বল এলাকায়, ওই চ্যানেলটাকে সে কভার করতেছে ডিলারশিপ দিয়ে। সো এই মডেলটা অনেক পপুলার হয়ে গেছে এখন, যেটা হচ্ছে যেখানে B2B পসিবল না, যেখানে B2C পসিবল না, সেখানে B2B তে যাওয়া। বুঝা গেছে কথা? তাহলে এখানে আমরা যেটা বলতেছি, দের আর টু মেজর মার্কেট, একটা হচ্ছে কনজিউমার মার্কেট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, এই দুটো কথাই বলতেছে এখানে। সো কনজিউমার মার্কেটের নিয়ে যেটা বলতেছে যে ইন্ডিভিজুয়াল, that means the consumer markets are the markets for the product and service bought by the individual for their own, that means ultimately consumer যেটা ইউজ করার জন্য নিচ্ছে। সো এটাতে জেনারেলি আমরা যেটা জানি যে FMCG প্রোডাক্ট, কনজিউমার ডিউরেবল গুডস, আলটিমেটলি কনজিউমাররা নিজেরাই ভোগ করার জন্য কিনে। সো এটাকে আলটিমেটলি হোয়াইট গুড
দেন ব্রাউন গুডস, দেন সফট গুডস, দেন আদার ক্যাটাগরিতে ভাগ করছে। পরীক্ষায় আসতে পারে এখান থেকে কোশ্চেন, দেখে নিয়েন এটা। তো হোয়াট আর দ্য হোয়াইট গুডস, হোয়াট আর দ্য ব্রাউন গুডস, হোয়াট আর দ্য সফট গুডস। ওকে, হোয়াইট গুডস আর দ্য জেনারেলি ফ্রিজ রেফ্রিজারেটর, এগুলাকে বলে এসি, এগুলাকে বলে হোয়াইট গুডস। ব্রাউন গুডস হচ্ছে সিডি প্লেয়ার, কার, এগুলা। স্যার এগুলাকে কেন হোয়াইট আর ব্রাউন বলতেছে? জেনারেলি এট দ্য ভেরি ইনসেপশন একটা কনসেপ্ট চালু ছিল যে হোয়াইট গুডস বলতে এরিস্টোক্রেট বা লাক্সারি গুডস, মানে এরিস্টোক্রেট গুডস বলতো। যে যে অনেক আগে 90s এর সময় বা বিফোর 90s এর সময় সকল এসি, সকল রেফ্রিজারেটর হোয়াইট কালারের হইতো। ঠিক আছে, মানে একটু পশ ক্যাটাগরির মানুষ এগুলো ইউজ করতো। সবার ঘরে ফ্রিজ ছিল না, বা সবার ঘরে রেফ্রিজারেটর ছিল না। সো ওই গুডস গুলাকে তখন মার্কেটিং আসপেক্টে ক্যাটাগরাইজ করা হয়েছে, দোজ আর দ্য হোয়াইট গুডস। বাট এখন এগুলো আর হোয়াইটস এ নাই, হোয়াইটস ক্যাটাগরিতেও নাই। সো জেনারেলি এসেন্সটা ওইখান থেকে আসছে যে পার্টিকুলারলি পশ ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে ফ্রিজ বা হচ্ছে যে টেলিভিশন এগুলারে পড়তো, বা হচ্ছে ওয়াশিং মেশিন, তখন এগুলাকে বলা হয়তো পশ গুডস বা হোয়াইট ক্যাটাগরির গুডস। সো ওইখান থেকে ক্যাটাগরি, মানে ক্যাটাগরিজেশনটা আসছে আর কি। ক্যাটাগরিক্যালি তখন থেকেই বলতো যে না, ওয়াশিং মেশিন, ফ্রিজ, রেফ্রিজারেটর, তারপরে হচ্ছে যে আপনার টিভি, এগুলাকে বলা হয় হোয়াইট গুডস। সো ওখান থেকে নামকরণটা আসছে। আর ব্রাউন গুডসটা বেসিক্যালি হচ্ছে যে অ্যাগেন এটা হচ্ছে যে সিডি প্লেয়ার্স, কার, একটু একটু লাক্সারি দেয়, এন্টারটেনমেন্ট দেয় এগুলা। আর হোয়াইটটা হচ্ছে মোর অ্যাবাউট নেসেসারি এন্ড লাক্সারি, দুটোটাই নেসেসারি এন্ড একটু একটু পশ ক্লাস। সফট গুডস দা বলতেছে যে কি ডিউরেবল ক্লথ এন্ড, মানে যেটা হচ্ছে ওই যেন কিনে না টেট্টনের লুঙ্গি পিনতে অনেক ডিউরেবল, ওই জিনিসগুলো এখানে আছে যে they this may be thought as a synonymous with the consumer durables. That means কনজিউমাররা জেনারেলি যেটা পরে, কনজিউমাররা কি করে জেনারেলি যেটা ডিউরেবিলিটির জন্য কিনে। দেন সার্ভিস, মার্কেট দ্য মেইন গুডস এন্ড সার্ভিসেস ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। দেখেন ইন্ডাস্ট্রিয়াল মার্কেটের ডিফারেন্ট ক্যাটাগরিতে যদি কোম্পানিগুলোকে ভাগ করি, ইন্ডাস্ট্রি গুলাকে, কেউ কোনো ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল প্রডিউস করে, কোনো ইন্ডাস্ট্রি আছে প্রসেস ম্যাটেরিয়ালস এন্ড কম্পোনেন্টস প্রডিউস করে, তারা র মেটেরিয়াল থেকে একটা আগে। আবার কেউ আছে ক্যাপিটাল গুডস প্রডিউস করে, এটা আরো আগে। দেন সাপ্লাইসে, দেন স্টেশনারি এন্ড আদার জিনিসগুলো নিয়ে কাজ করে। দেন হচ্ছে সার্ভিস। সো এই জিনিসগুলো হচ্ছে there are different types of industrial markets. আচ্ছা, এই জিনিসটা পড়েন নাই, বিজনেসে আছেন এমন কেউ আছেন এখানে? এটা জানেন না এমন কেউ আছেন নাকি এখানে? মার্কেটিং মিক্স, বিজনেস ব্যাকগ্রাউন্ডের। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন কথা নাকি না? জি স্যার, বোর শুনতে হয়ে, পাচ্ছি স্যার। তো এই জিনিসটা জানেন না এমন কেউ আছেন বিজনেস ব্যাকগ্রাউন্ডের? 4P, পরের 3P বাদ দিলাম, 4P জানেন না এমন কেউ আছেন মার্কেটিং মিক্সের? নাই, ভেরি গুড। 4P টা তো আমরা জেনারেলি জানি যে মার্কেটিং এর মিক্স, একটা পারফেক্ট মিক্স হিসেবে 4P ধরা হয়। যে হোয়াট ইউ আর অফারিং, দ্যাট ইজ প্রোডাক্ট, how you are charging, that is price, how you are promoting your product, how you are presenting your product to the customer, it may be B2B, B2C again, and the place where you are launching the product. So একটা পারফেক্ট মার্কেটিং মিক্সের মাথায় যদি বলেন যে এজ এ মার্কেটিং ম্যানেজার আপনাকে কি চিন্তা করতে হবে, আপনাকে 4P চিন্তা করতে হবে। সো 4P খালি বইয়ে পড়ছেন বিষয়টা এমন না, এটাকে আগে সেন্স করতে হবে যে 4P টার নেসেসিটি কোথায়। সেন্সটা ওই জায়গায় করে এজ এ প্রফেশনাল হিসেবে কিন্তু আপনি অনেক কিছু জানেন, বাট প্র্যাকটিক্যালি যদি আপনি ইমপ্লিমেন্ট না করতে পারেন, প্র্যাকটিক্যালি যদি আপনি কানেক্ট না করতে পারেন, প্র্যাকটিক্যালি যদি আপনি মানে ফিল করতে না পারেন যে না আমি থিওরিটিক্যালি এটা জানি, বাট প্র্যাকটিক্যালি আমাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনি যদি কনসেপ্ট গুলো না বুঝেন। সো আপনাকে মার্কেটিং মিক্স কেন বলতেছে এটা আগে বুঝতে হবে। মার্কেটিং মিক্স বলতেছে যে, মিক্স বলে না যে এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। So you need to so to complete the package of marketing, you need to consider at least the first four for the product level. কথা বোঝা গেছে? এই চারটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যখন মার্কেটিং করবেন তখন এই চারটা জিনিস মাথায় রেখে করতে হবে। তার মধ্যে থেকে কোনো একটা মিসিং হয়ে গেলে আপনার মার্কেটিং মিক্সটা কমপ্লিট হবে না, আপনি ইনকমপ্লিট মার্কেটিং করলেন। সো আপনাকে হোয়াট ইউ আর অফারিং, হোয়াট উইল বি দ্য চার্জ অফ দ্যাট অফারিং, and
হাউ ইউ প্রমোট ইউর প্রোডাক্ট এন্ড হোয়ার ইউ প্রমোট ইউর প্রোডাক্ট। এই চারটা কোশ্চেন অবভিয়াসলি অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার হিসেবে মাথায় রাখতে হবে। And প্রতিটা জায়গায় আছে। হ্যাঁ, আপনি প্লেস সিলেক্ট করবেন, প্লেস সিলেক্ট করার ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে না, ওয়েদার ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু এক্সপান্ড দ্য বিজনেস ইন এ ডিফারেন্ট লোকেশন অফ দ্য ওয়ার্ল্ড। দেন প্রমোশনের ক্ষেত্রে এগেইন আপনি কোন প্লেসে যাবেন, ওই প্লেসের কালচার বুঝতে হবে, ওই প্লেসে কি মানুষ কি খায়, ওই প্লেসে মানুষের মেইন ইমোশন কোন জায়গায়, ওই প্লেসের মানুষ কোনটাকে প্রায়োরিটি দেয়, ট্রেডিশনাল কি আছে। সো ওইগুলা বুঝে, ওই কালচার সেন্স বুঝে দেন প্রমোশন করতে হবে। প্রাইস এগেইন, আপনি আফ্রিকায় যে প্রাইসে বিক্রি করবেন ইউএস মার্কেটে এক প্রাইসে বিক্রি করতে পারবেন না। এন্ড এগেইন দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট এগেইন দেখবেন যে আপনার প্রাইস অনুযায়ী ভেরিয়েন্ট বলে, যে ইউএস ভেরিয়েন্টের আইফোন আর হচ্ছে যে হংকং ভেরিয়েন্ট আইফোন, এটা পার্থক্য কি বলেন? ইউএস ভেরিয়েন্ট আইফোন 15 প্রো ম্যাক্স কার আছে? আছে কারোর 15 প্রো ম্যাক্স? আর ওটা ই সিম থাকে আর ওগুলা ফিজিক্যাল সিম থাকে। 15 প্রো ম্যাক্স আছে নাকি কারোর আপনাদের? রাব্বানি ভাইয়ের আছে। না হ্যাঁ, স্যার, কার আছে? মেহেদি। ওকে, মেহেদি কনগ্রাচুলেশন, মানে অনেক স্যার পুরান ফোন রাব্বানি চালায়। ভাইয়ের স্যার। কিডনিও আব্বানি আর ভাই স্যার। ক্লিয়ার? আপনি জানেন কিভাবে রাব্বানি ভাইয়ের আছে? রাব্বানি ভাইয়ের সাথে দেখেন না? জি স্যার, দেখা হয়েছিল। ওইটা আমার গোলাম রাব্বানি না তো? জি স্যার, গোলাম রাব্বানি। কোন গোলাম রাব্বানি? ছাত্রলীগের, সিআর। ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানি না তো? ওর কথাই বলতেছে মিনা, হ্যাঁ, ছাত্রলীগের কথাই বলতেছে স্যার। ও কি ছাত্রলীগের কথা বলতেছে? হ্যাঁ স্যার, বুঝেন না স্যার। আয় রে, পোলাপান, খুব তো পাজি হইছো। রাব্বানি ভাইয়ের যে আছে এটা তুমি জানো কেমনে? ও কি পোস্ট দিছে নাকি? জি স্যার, উনি আইফোন দিয়ে মিরর সেলফি তুলে তুলে গ্রুপে দেয়, তো আমরা দেখি। বদমাস এটা, রাষ্ট্র ধ্বংস করে আসছে। আচ্ছা, আমরা আসি, লাইনে আসি, সময় নেই। আজকে এই চ্যাপ্টার শেষ করতে হবে, কারণ আমার টার্গেট যেটা আছে সেটা শেষ করবো। আচ্ছা, প্রোডাক্ট প্রাইস এন্ড প্রমোশন প্লেস, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সো যেটা বলতেছিলাম যে প্রোডাক্ট ভেরিয়েন্ট বলি আমরা, ভেরিয়েন্ট, হংকং ভেরিয়েন্ট, বাট প্রোডাক্ট কিন্তু কি একই, বাট ভেরিয়েন্টটা ডিফারেন্ট হচ্ছে কেন? ডিফারেন্ট হচ্ছে কেন? কনসিডারিং হোয়াট? considering the labor cost, considering the manufacturing cost, considering the geographical area cost, considering the geographical demand. সো যার কারণে অর্গানাইজেশন গুলো ডিসেন্ট্রালাইজেশন করতেছে তাদের প্রোডাকশন। চিন্তা করতেছে যে না, ইউএসএ এত টাকা কস্ট, ফ্যাক্টরি লেবার, লেবার কস্ট, ইউএসএ বানায় লাভ কি? ফোন তো বিক্রি হবে চায়নায়, সাউথ এশিয়ায়। সো বেটার সাউথ এশিয়ায় প্রডিউস করি, ম্যানুফ্যাকচার করি, ওখানে ম্যানুফ্যাকচার করে ওখানে পরিবেশ দূষণ করি, দেন ওখানে কম টাকায় লেবার পাওয়া যায়, ওইটাকে এক্সপ্লয়েট করি। দেন হচ্ছে আবার ওই কম টাকা মাল বিক্রি করে আবার আপনার কাছে বেশি দামে বিক্রি করবে, ওইখানে একটা প্রফিট মার্জিন হইলো। তো বিজনেসে আপনার চিন্তা করতে হবে, একটা বিজনেসম্যান বা তারা কি চিন্তা করে কোন দিকে যায়। আপনি কিন্তু একটা প্রফেশনাল, সবসময় মাথায় রাখবেন যে এজ এ প্রফেশনাল হিসেবে আপনাকে অবভিয়াসলি প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করার ক্যাপাসিটি রাখতে হবে, বা একটা জিনিস থাকতে হবে। আমরা বলি না যে অলওয়েজ ইউ হ্যাভ টু বি স্কেপটিক্যাল, বলি এজ এ প্রফেশনাল আপনাকে অলওয়েজ স্কেপটিক্যাল হইতে হবে যে আপনি যা একটা বিজনেস কেন এটা করতেছে, তার প্রোডাকশন কেন এখানে করতেছে, সে কেন এই ক্যাটাগরি এই মার্কেটের জন্য প্রাইস এটা, আবার ওই মার্কেটের প্রাইস একটু ভেরি করতেছে কেন। সো এই জিনিসগুলো অলওয়েজ অ্যানালিটিক্স করতে হবে, কারণ আপনি যখনই চিন্তা করবেন নিজের এই অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি বাড়াবেন, তখন দেখবেন যে একটা সময়ে আপনার ডিসিশন মেকিং ক্যাপাসিটি বলেন বা হচ্ছে যে কন্ট্রিবিউশন ক্যাপাসিটি বলেন টু দ্য অর্গানাইজেশন বিয়ন্ড দ্য ফাইন্যান্স এরিয়া আপনার বাড়বে। আমরা জেনারেলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে মার্কেটে আছে কতজন? কতজন আছে বলেন? অ্যারাউন্ড 2000 মেবি। সার্ভিসে এন্ড প্র্যাকটিসে ধরেন 50-50 ধরলেন, একজন 700 করে দেশে, বাংলাদেশে 1400 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ধরলাম সার্ভিস এন্ড প্র্যাকটিসে মিলায়। 1400 চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মধ্যে দেখবেন যে আমি একদম চোখ বন্ধ করে বলে দিব যে লিস্ট আপনার 1250 থেকে 1350 বা 1300 পর্যন্ত আছে কি শুধু ফাইন্যান্সে কাজ করে। জন্ম থেকে চলতেছে, এখনো চলতেছে, মানে জন্ম থেকে জ্বলছি। একটা অ্যাড আছে না, কার জানি কার এটা,
একটা অ্যাডের ট্যাগলাইন আছে, জল থেকে জ্বলছি, এটা কার অ্যাড? কোন একটা টিভির অ্যাড মনে হয় হবে। আচ্ছা, টিভিসি। সো এই যে পাঞ্চ লাইন বলে, এটাও প্রমোশনের পার্ট। আচ্ছা, আসতেছি ওটাতে পরে। এর আগে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার আপনি যদি এই ম্যানেজমেন্টের এই থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলা, এগুলাকে যদি ইন্টারেস্ট না নিয়ে পড়েন বা এগুলাকে যদি ব্রেন শার্প করার জন্য মানে প্র্যাকটিক্যাল ডাইমেনশন না পড়েন, আমি যেটা বুঝাতে যাচ্ছি, তাহলে আপনি হবেন টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট, ওই 1200-র মতোই, 1250-এর মতোই। যদি আপনি এর বাইরে কোনো কিছু করতে চান, অবভিয়াসলি আপনাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, বা এখন থেকেই আপনাকে আপনার ব্রেনকে ওইভাবে রিড করাইতে হবে যে হ্যাঁ, একটা বিজনেসে থিওরি তো পড়তেছি, থিওরি জানার জন্য পড়বো অবভিয়াসলি, বাট থিওরির সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাকে মিলাইতে হবে। যে আমি থিওরিটা গেইন করলাম বা যেটা জানলাম, এটার সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের কি মিল আছে। ওটা মিল করলে দুইটা জিনিস হবে আপনার, এক হচ্ছে যে আপনি খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝবেন, আরেক হচ্ছে যে আপনি যে বোরিং পড়াটা পড়তেছেন, এই বোরিং পড়াটাকে কাজে লাগাইতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা, যে আপনি যা পড়তেছেন এটা কাজে লাগানোটা ইম্পর্টেন্ট। পাশ করবেন, দেখা গেছে যে অনেকে এগুলা মুখস্থ করে পরীক্ষার মধ্যে ভূমিগুলো পাশ করে, বাট ওই পাশটা আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়তো বা বানাবে কোনো একদিন, বা নাও বানাইতে পারে, চান্সটা কম। যে বুঝে পড়ে তার চান্স খুব বেশি পাশ করার। কারণ সিএ তে জেনারেলি প্রফেশনাল লেভেল বা অ্যাডভান্স লেভেল হোয়াট এভার দা বলি, আমরা যেটাই বলি নেক্সট লেভেলে, ওই লেভেলে একটা সার্টেন লেভেল অফ মেরিট লাগে। যে মেরিটটা আপনি যদি এখন বুঝে পড়েন, তাহলে ওটা তখন কাজে লাগাইতে পারবেন। তখন আপনার জন্য মনে হবে যে না, আমি তো অলরেডি একটা স্ট্রং বেসিক নিয়ে আসছি এখানে, সো এই বেসিক থেকে জাস্ট অ্যাড অন করলেই আমি কি করতে পারবো, সাকসিড করতে পারবো ইন দা ফিউচার। সো জেনারেলি সার্টিফিকেট লেভেলকে বলা হয় বেস। সো জেনারেলি এই বেসটাই ইম্পর্টেন্ট। এই বেসটা ইম্পর্টেন্ট কেন? আমি দেখছি অনেক স্টুডেন্ট আছে, যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আছে, যেটা তারা অনেক ধরেন সার্টিফিকেট লেভেল একবারে পাস করছে এমন বহুত আছে, দুইবারে পাস করছে এমনও আছে, বাট তারা অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে দুইটা তিনটার পরে আর পরীক্ষা দিতে পারতেছে না, পাস করতেছে না। দ্য রিজন ইজ দ্যাট তারা যখন সার্টিফিকেট লেভেলে পড়ছে বা অ্যাপ্লিকেশন লেভেলে যখনই পড়ছে, তাদের অ্যাপ্রোচটা ভুল ছিল। বা কারো কারো ক্ষেত্রে লাক আছে, সেটা সেটা 5% বা 10%, বাট 90%ই হচ্ছে দ্য অ্যাপ্রোচ ইউ আর টেকিং টু পাস সিএ এক্সাম ইজ রং। বেসিক্যালি ইউ নিড টু ফোকাস অন টু থিং, একটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা, আর একটা হচ্ছে স্মার্টলি পড়াশোনা। এটা কি করতে হবে, সো দুইটা যদি কম্বাইন না করতে পারেন, আপনি দুটোটার জন্য সাফার করবেন দুই ভাবে। যদি স্মার্টলি না পড়েন, তাহলে খুব স্লো পাস করবেন, আর যদি না বুঝে পাস করেন, তাহলে একটা সার্টেন লেভেলে আটকা যাবেন। কথা বোঝা গেছে? লিখে রাখতে পারেন কথাগুলা, কাজে লাগবে। কারণ আমি এই কথাগুলা বলতেছি আপনাকে, তার মানে এই না যে এটা অ্যাডভান্স লেভেলও বলি না। আমার কথা যেটা হচ্ছে যে আমি অলওয়েজ ট্রাই করি যে আমার স্টুডেন্টকে বেস্টটা দিতে, যাতে করে তারা এটা নিয়ে সামনে আগাইতে পারে। ইন এনি কেস, আমার একটা অ্যাডভাইস যদি আপনার কাজে লাগে, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর সিএ জার্নি, আপনি একটা সময় অ্যাটলিস্ট আমার কথা মনে করবেন যে না, যে মাহবুব স্যারের সাথে কথা বলে আমার ভালো লাগছিল এই জিনিসটা, আমি এটা পিক আপ করে নিছি এন্ড এটা দিয়ে আমি বেনিফিটেড হয়েছি। এটা আপনার আমার বলাও লাগবে না, আপনি বেনিফিটেড হন, এটাতে আমি খুশি। ওকে, সো মার্কেটিং মিক্সের এই চারটা জিনিসের পরে যে নিচের যে তিনটা জিনিস আছে, এই তিনটা হচ্ছে সার্ভিসের জন্য। তিনটা কিসের জন্য? সার্ভিসের জন্য। সার্ভিসের মার্কেটিং মিক্সে ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে কার মাধ্যমে সার্ভিসটা দিচ্ছেন। সার্ভিসে তো কি প্রোডাক্ট নেয় বাসায়? কথা বলতে হবে। সার্ভিসে কি লোকজন প্রোডাক্ট বাসায় নিয়ে যায়? হ্যালো, তারা কি নিতে পারে? তারা নেয় হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা। এখন সে ফর এক্সাম্পল ডক্টর বলেন, বা একটা বারবার শপে বারবার বলেন, বা হচ্ছে যে বা একটা হচ্ছে পার্লারে যে আছে সে বলেন, সে যদি স্কিল না হয়, তাহলে তো তার এখানেই তো 50% গল। লাভ আছে তার? চক্কর মক্কর দিয়ে সেটা লাভ হবে? কথা বুঝেন। ধরেন যে আপনি সে ফর এক্সাম্পল ডক্টর, একদম ইভার কেয়ারে বসে, মানে ইভার কেয়ারে যে ডক্টর বসে জেনারেলি আমরা ধরে নেই তারা ভালো হবে। এখন এমনও অনেক ডক্টর আছে ধরেন যে গ্রিন লাইফে বসে, ধরেন সে ফর এক্সাম্পল পানগোপাল দত্ত। পানগোপাল যদি ধরেন যে বাংলাদেশের না, পুরো এশিয়ার মধ্যে একজন রিনোন পার্সন, সে ফর এক্সাম্পল। এখন আমি পিপলের এক্সাম্পলটা কেন দিচ্ছি, পিপল আপনাকে অ্যাট্রাক্ট করবে ইররেসপেক্টিভ অফ দ্য প্লেস, যদি পিপল এমন হয় সার্ভিসে। এখন সে ফর এক্সাম্পল পানগোপাল ইভার কেয়ারে বসে না বলে কি পানগোপাল খারাপ, তার সার্ভিস খারাপ, বা ইভার কেয়ার লেভেলের সার্ভিস না? কথা বলেন।
না স্যার। না স্যার, এমন না। পিপল ক্যান মেক দ্য ডিফারেন্স, এটা মাথায় বোঝা গেছে কথা। সো দেখেন, আপনি এজ এ প্রফেশনাল হিসেবে যখন চিন্তা করবেন, আপনি অলওয়েজ সবগুলা জিনিস চিন্তা করতে হবে। এখন আসেন ইভার কেয়ারে ডক্টর লিস্টে আপনার ইটিএনএ ইএনটি তে যারা আছে তাদের থেকে পানগোপাল কোনো অংশে কম? কম না। তার সার্ভিস কোনো অংশে খারাপ? খারাপ না। তাহলে আমি যদি বলি এজ এ নিউট্রাল পারসন, আমার পার্টিকুলারলি এই ডিপার্টমেন্টে সার্ভিস লাগবে, আমি কাকে প্রিফারেন্স দিব? এই যে গ্রিন লাইফ বা ডেল্টা বা এখানে ধানমন্ডি কোনো একটা হসপিটালে পানগোপাল দত্তকে, নাকি না ইভার কেয়ারের কোনো রামসাম যদুমধুকে? আপনি বলেন কাকে দিবেন? স্যার প্রাণ গোপালকে দিব। কাকে দিবেন? প্রাণ গোপালকে। এটাই হচ্ছে the the charismatic power of the people in the service. People have that power. এটা সেলস পার্সন হইতে পারে বা সার্ভিসের যে ক্ষেত্রে, জেনারেল সার্ভিসের কথাই বলতেছি। তো সার্ভিসে যে কোর সার্ভিসটা দেয়, তার এখানে কোর কি আছে, রেসপন্সিবিলিটি আছে। মার্কেটিং মিক্সে আপনাকে ওই পিপল গুলাকে এনলাইটেড করতে হবে, ওই পিপল গুলাকে ফোকাস করতে হবে টু দ্য কাস্টমার। যে লোক, আমার হসপিটাল খারাপ হইতে পারে, 5 স্টারের মতো না, বাট আমার কি ডক্টর যারা আছে তারা কি ফার্স্ট ক্লাস, টপ নচ। সো মার্কেটিং মিক্সে আপনি যদি পিপলকে হাইলাইট করতে পারেন, ইউ ক্যান সাকসিড বেটার দেন এভার কেয়ার ইন এ পার্টিকুলার সেগমেন্ট ইভেন। বোঝা গেছে কথা? দেন প্রসেস। সো একটা একটা প্রসেস এগেন ইম্পর্টেন্ট থিং সার্ভিসের ক্ষেত্রে। কোন প্রসেসের মাধ্যমে সার্ভিসটা দিচ্ছেন, দেখবেন যে একটা ভালো অর্গানাইজেশনে জেনারেলি প্রসেসটা খুব স্ট্যান্ডার্ড হয়। কারণ ইউনিলিভারের প্রসেস আর অন্য একটা লোকাল কোম্পানির প্রসেস এক না। সো অ্যাগেইন আপনি যদি বলেন যে এভার কেয়ারের কথা যদি বলেন হসপিটালে সার্ভিস সেক্টরে, সো তার প্রসেস, আপনি কিভাবে লোকজনকে ইয়ে করতেছে, আর একটা পিজি হসপিটালের প্রসেস এক না। সো আপনি যদি বলেন যে পিজি হসপিটালের প্রসেস এমনি তদবির চলে, এভার কেয়ারে তদবির হয়তো বা নাও চলে, চলতেও পারে আমি জানি না, বাট জেনারেলি চলে না, বাট তার একটা ডিসিপ্লিন প্রসেস আছে। সো এই প্রসেসটাও একটা মার্কেটিং টুল, যে আপনি কোন প্রসেসে সার্ভিস দিবেন, এটা যদি ওয়েল ডেমনস্ট্রেটেড হয়, ওয়েল প্রসেসড হয়, ওয়েল ডিসিপ্লিনড হয়, অর্গানাইজড হয়, তাহলে সেটা আপনার কি অ্যাজ এ মার্কেটিং টুল হিসেবে ইউজ করতে পারবেন। বোঝা গেছে কথা? লাস্ট ওয়ান, ফিজিক্যাল এভিডেন্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা অনেক সময় আমরা যেটা, এটা একটু বোঝার একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে সবকিছু ঠিক আছে, আপনার হসপিটাল ভালো, পিপল ভালো, প্রসেস ভালো, আর আপনার ভিজিবিলিটি নাই। বুঝতে পারছেন? আপনার ভিজিবিলিটি নাই, লোকজন বুঝে না যে আপনি কি সার্ভিস দিচ্ছেন, ওটা ওটা ওয়েল কমিউনিকেটেড না পিপলের কাছে। বা এমন হইতে পারে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ওই সার্ভিসটা যাকে দিচ্ছেন সে কারোর সাথে কথা বলে না, এটা হইতে পারে। বা আপনি যেভাবে সার্ভিসটা দিচ্ছেন, সার্ভিসটা ফার্স্ট ক্লাস, বাট এটা ফিজিক্যাল কি নাই, কোনো ভিজিবিলিটি নাই। এটাও একটা একটা মার্কেটিং এর ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে ভিজিবিলিটি দরকার। ঠিক আছে? এটা পিপল ইমোশনকে অ্যাটাক করে, এটা পিপলকে আপনাকে ইনফ্লুয়েন্স করে টু টেক দেয়ার ডিসিশন। সো মার্কেটিং মিক্স হিসেবে সার্ভিস সেক্টরে ফিজিক্যাল এভিডেন্স ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টুল। যে আপনি ইয়ের মাধ্যমে বিলবোর্ড বলেন বা বা টিভিসি বলেন বা বা এনি এনি আদার টুলের মাধ্যমে অ্যাটলিস্ট ডেমনস্ট্রেট করা যে আপনি এজ এ সার্ভিস প্রোভাইডার ইউ আর টপ নচ, ইউ আর বেটার দেন আদার, ইউ আর, ইউ হ্যাভ সাম ডিফারেন্সিয়াল কোয়ালিটি ইন কম্পেয়ার উইথ দ্য আদার ইন দ্য সেম ইন্ডাস্ট্রি। সো এটাকে এনশিওর করার জন্য ফিজিক্যাল এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হোয়াট? অ্যাট্রিবিউট। বোঝা গেছে? মার্কেটিং মিক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে so far today? নো কোশ্চেন? সবাই সব বুঝছেন তাহলে? গুড, আলহামদুলিল্লাহ। দেন প্রোডাক্ট। সো দেয়ার আর থ্রি মেইন এলিমেন্টস অফ দ্য প্রোডাক্ট। সো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জেনারেলি আমরা তিনটা এলিমেন্টের কথা বলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেটা হচ্ছে একটা প্রোডাক্টের তিনটা পার্ট থাকে, তিনটা পার্টের মধ্যে, তিনটা পার্টের দেখেন কি নাম দিছে তারা। একটা হচ্ছে কোর প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট, আর একটা বলতেছে আগমেন্টেড প্রোডাক্ট। সো কোর প্রোডাক্টটা কি? আপনার একটা গাড়ি লাগবে, গাড়িটা হচ্ছে কোর প্রোডাক্ট। সবাই শুনতেছেন কথা নাকি না? সবাই
হাইবারনেশনে গেছে। হ্যালো, শুনতেছি স্যার। শুনতেছি স্যার। বাংলাদেশ কি অল আউট হয়ে গেছে নাকি? আবার ব্যাট করবে স্যার। অল আউট হয়ে গেছে? কি অবস্থা, ও মা, 142 অল আউট তো। এই তো বললাম স্যার আবার ব্যাট করবে। হ্যাঁ, আচ্ছা। সো देयर আর থ্রি মেইন, আপনি পরীক্ষা কিন্তু এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে একটা প্রোডাক্টের এলিমেন্ট কয়টা। এলিমেন্টে যদি বলি তিনটা এলিমেন্ট থাকে, একটা হচ্ছে কোর প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট, অগমেন্টেড প্রোডাক্ট। কোর প্রোডাক্টটা কি? আপনার গাড়ি লাগবে, গাড়ি হইলে হয়েছে, এটা কোর প্রোডাক্ট, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্টটা বেসিক্যালি হচ্ছে যে আপনার নিডটা সার্ভ করি কিনা। গাড়ি লাগবে, ঠিক আছে, আপনার কমফোর্ট দরকার হইতে পারে, বোঝা গেছে কথা। আপনার স্পোর্টস কার দরকার, একটু বউ বউ আওয়াজ করবে এমন দরকার, বোঝা গেছে কথা। তাহলে কোর প্রোডাক্ট এন্ড অ্যাকচুয়াল প্রোডাক্ট পার্থক্যটা বোঝা গেছে। আপনার সাইলেন্সার লাগবে গাড়ির, গাড়ির ইয়ের মধ্যে, ব্যাক সাইডে, যাতে করে মানুষের ডিস্টার্ব করতে পারে। সো এই যে আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনেক কার, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। এন্ড অগমেন্টেড প্রোডাক্ট হচ্ছে গাড়ি কিনতে পারবেন আমার এখানে, কিনতে আমার থেকে কিনলে কি আছে, আপনার ক্যাশ টাকায় না, নন ক্যাশও কিনতে পারবেন, ব্যাংক লোনে কিনতে পারবেন। এই যে আপনি এডিশনাল সার্ভিসটা দিচ্ছেন, ইটস অলসো দ্য পার্ট অফ দ্য প্রোডাক্ট, দ্যাট মিনস দ্য কার দ্যাট ইউ আর অফারিং। বোঝা গেছে না? বুঝেন বুঝেন নাই? এটা কি বুঝতে পারছেন? হ্যালো, থ্রি এলিমেন্টস অফ দ্য প্রোডাক্ট কি সবার বোঝা হয়েছে? পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারে। Thank you. So general factors to be considered when taking a product from basic to actual and augmented include the following. That means quality and reliability, packaging, branding, aesthetics, mix, servicing. It's a common thing. Yeah, the requirement. Price. So there are four factors that you need to consider when you determine the price. পরীক্ষার জন্য very important. একটা হচ্ছে cost. Obviously আপনি কস্টের কম তো আর প্রাইস করতে পারবেন না। দেন হচ্ছে কম্পিটিটর, what is the price of the competitor product. দেন কাস্টমার, আপনি যাকে চার্জ করবেন তারা কি খুব পশ শ্রেণীর, যে আপনি যা চার্জ করেন কোনো সমস্যা নাই ওই শ্রেণীর, নাকি না একটু প্রাইস বাড়াইলে কাস্টমার ছুটে যাবে। কম্পিটিটিভ না মনোপলি মার্কেট, ডিপেন্ডস অন দ্যাট ইউ নিড টু ডিটারমাইন ইউর প্রাইস। দেন কর্পোরেট অবজেক্টিভ, অনেকে আছে সব ঠিক আছে, কস্ট টস কম সব ঠিক আছে, তারপরে হাই প্রোডাক্ট চার্জ করে। এটা কর্পোরেট অবজেক্টিভ দিয়ে গাইড করে, যে আপনার কর্পোরেট অবজেক্টিভ কি বলে, সিথিক্স কি বলে, আপনি লং রানে কোন জায়গায় যাইতে চান, ওই অবজেক্টিভের সাথে আপনার প্রাইসিং ঠিক আছে কিনা। একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেটা হচ্ছে যে একটা 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 আমেরিকার একটা কোম্পানি আছে, যার একটা পারফিউম প্রোডাকশনে আপনার খরচ হয় less than $2, ঠিক আছে, সে ফর এক্সাম্পল। সে প্রোডাক্টটা বিক্রি করে হচ্ছে $250। কত ডলারে বিক্রি করে? তার তার মার্কআপ বা মার্জিন আপনার ক্যালকুলেটরে ধরবে? কথা বলেন। সো দে আর ফলোইং দ্য প্রাইস স্কিমিং মডেল। কথা শুনতেছেন না নাকি না? বুঝতেছেন না কিছু? মনে হচ্ছে না, একদম চুপ হয়ে আছেন সবাই। কর্পোরেট অবজেক্টিভটা কেন দরকার প্রাইসিং এ, বুঝতে পারছেন? হ্যালো, স্যার শুনতেছি স্যার। কর্পোরেট অবজেক্টিভটা কেন দরকার? কেন? কেন দরকার? কথা বলে না কেন, বলেন, একজন বলেন, কেন কর্পোরেট অবজেক্টিভ দরকার প্রাইসিং এ, কনসিডারেশনে। স্যার আপনি বলে দেন স্যার। হ্যাঁ, হ্যালো, স্যার আপনি বলে দেন স্যার।
আমি বলে দিলে তো বলতেই পারবো, বাট আপনারা চিন্তা করে বলেন না যে কর্পোরেট অবজেক্টিভটা কেন। আমি তো হিন্স দিলাম। আপনার কাছে কি মনে হয় যে কর্পোরেট অবজেক্টিভটা কেন প্রাইসিং কনসিডারেশনে রাখছে? এটা বেসিক্যালি হচ্ছে যে আপনি চাইলে অনেক টাকা প্রাইস চার্জ করতে পারেন। দেখা গেছে যে আপনি যে মেডিসিনটা বিক্রি করেন ওই মেডিসিনটা একটা মেডিসিন, রেয়ার মেডিসিন, ঠিক আছে, মানুষের জন্য বিক্রি করেন, বা আপনি এটা ইম্পোর্ট করে বিক্রি করেন, আর কেউ ইম্পোর্ট করে না বাংলাদেশে। এই মেডিসিনটার দাম 5 টাকা, আপনি কি চাইলে 5,000 টাকা চার্জ করতে পারবেন? এটা কি আপনাকে পারমিট করবে আপনার বিজনেস ইথিক্স? না না স্যার। স্যার। এটাই হচ্ছে কর্পোরেট অবজেক্টিভ। যে অনেক সময় কস্ট, কম্পিটিটর, কাস্টমার, এগুলা এগুলা কাজ আসে না, শুধু কর্পোরেট অবজেক্টিভ উপর বেস করে প্রাইসিং করতে হয়। বুঝা গেছে কথা? তো এটাই বলতে যাচ্ছি যে কর্পোরেট অবজেক্টিভ অনেক সময় ইম্পর্টেন্ট একটা থাম্ব রুল হয়ে দাঁড়ায়, যে আপনি চাইলেও যে কোনো প্রাইস চার্জ করতে পারবেন না। আপনার কাছে বিজনেস ইথিক্স আছে, আপনার বিজনেস ইথিক্স এর সাথে কর্পোরেট অবজেক্টিভের মিল থাকতে হয়। সো কর্পোরেট অবজেক্টিভটা অবভিয়াসলি আনএথিক্যাল বা বা কি ইমোরাল কোনো কিছু হইতে পারবে না। সো যার কারণে এটা কনসিডারেশন আনা হয়। প্লেস, প্লেসের ক্ষেত্রে জেনারেল কথা, বি টু সি নিয়ে কথা বলা হয়ে গেছে অলরেডি। প্রোডিউসার, হোলসেলার, রিটেলার, কাস্টমার, দিস ইজ টিপিক্যাল সাপ্লাই চেইন মডেল। সো ইউ নো বেটার দেন মি দ্যাট যে হাউ দ্য শো ইজ রানিং। সো জেনারেলি মোবাইলের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিচ্ছি এটা অন্য ইন্ডাস্ট্রি বা যে কোনো ক্ষেত্রেও সেম। সো whether you need to decide whether you need to direct to the customer or through the channel, through intermediary like wholesaler or retailer. আচ্ছা, প্রমোশন ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রমোশনের ক্ষেত্রে দুইটা টেকনিক খুব প্রচলিত, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল। সো হোয়াট ইজ পুশ এন্ড পুল টেকনিক? একটা টেকনিক বলতেছে, ইন দা পুশ টেকনিক যেটা বলতেছে আপনাকে যে আপনি এনশিওর করবেন যে প্রোডাক্টটা, আপনি যেন একটা প্রোডাক্ট বানাইছেন, একটা মার্কেটিং টুল বানাইছেন, এটা দিয়ে আপনি মার্কেটে এবার ছেড়ে দিতে হবে যে না, আপনি লোকজনের কাছে ধারে ধারে যাচ্ছেন, যাইয়া বলতেছেন ইউ আর পুশিং ইউর প্রোডাক্ট টু দ্য কাস্টমার থ্রু অ্যাডভার্টাইজিং। এটা হচ্ছে পোস্ট স্ট্র্যাটেজি, যে আপনি প্রোডাক্ট বানাইয়া মানুষের কাছে বিক্রি করার জন্য বলতেছেন দেখো এই প্রোডাক্টের এই ফিচার আছে, এই জিনিস আছে, তুমি এগুলা এটা কিনো। আর পোল স্ট্র্যাটেজিতে উল্টাটা, আপনি প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করছেন টপ ক্লাস, বা এমন প্রোডাক্ট বানাইছেন যে প্রোডাক্ট অন্য কেউ বানাইতে পারে নাই বা পারবেও না, এমন হইতে পারে। সো লোকজন কি করবে, আপনার কি খুঁজবে? দিস ইজ পোল স্ট্র্যাটেজি। সো ইউ বেটার ফোকাস অন হুইচ স্ট্র্যাটেজি ইউ নিড টু ফোকাস, ইউ নিড টু টেক। যে আপনি এমন প্রোডাক্ট বানাবেন যে প্রোডাক্ট মানুষ আপনারই খুঁজবে, নাকি না আপনি প্রোডাক্ট বানায় এসে মানুষের কাছে ছাড়বেন। সো ইটস ডিপেন্ড আপ টু ইউ অ্যান্ড ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি। পুশ এন্ড পুল ক্লিয়ার? স্ট্র্যাটেজি, প্রমোশন স্ট্র্যাটেজি ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন নাই? ওকে, নেক্সট অপারেশন ম্যানেজমেন্ট। সো অপারেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে there are four dimensions of the operation. এটা হচ্ছে ভলিউম, the kind of volume that you are managing, then variety, কত ধরনের প্রোডাক্ট বানান, দেন ভেরিয়েশন, প্রোডাক্টের প্রসেসের ভেরিয়েশন আছে কিনা কোনো, বা ভেরিয়েশন ইন দ্য ডিমান্ড কেমন, মার্কেটের ডিমান্ড সব প্রোডাক্টে সেম না, সো ওইটা, এন্ড ভিজিবিলিটি। সো এই জিনিসগুলো কনসিডার করে আপনাকে অপারেশন ম্যানেজ করতে হবে। আপনার ভলিউম কখন পিক কখন লিন থাকে সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। ভ্যারাইটিতে কোন পিকে কোন প্রোডাক্টের ভ্যারাইটি বেশি ইউজ হয় বা সেল হয় এটা আপনার মাথায় রাখতে হবে, অ্যাজ ওয়েল এজ ভেরিয়েশন ইন দ্য ডিমান্ড এন্ড visibility is important thing. So R&D means what? Applied research, and procurement involves acquiring goods and services in the right mix. আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আপনাকে অপারেশন স্মুথলি রান করতে গেলে ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউর প্রকিউরমেন্ট ইজ গুড এনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট এনাফ। সো ইউর প্রকিউরমেন্ট টিম ইজ স্মার্ট এনাফ। সো আপনার প্রকিউরমেন্ট টিম যদি স্মার্ট না হয় তাহলে আপনার অপারেশন এন্ড সাপ্লাই চেইন কমপ্লিটলি কি হবে? কথা বলে না, কি হবে? ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেড হবে না, ঠিক আছে? সো সো এটা অবস্টাকল ফেস করবে বা ট্রাভেলেন্স ফেস করবে, যেটা হচ্ছে যে আপনি যদি প্রপার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট না থাকে আপনার অর্গানাইজেশনে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে যদি ফেলিয়ার হয় এটা আলটিমেটলি ফুল সাপ্লাই চেইন এন্ড মার্কেটে ডিমান্ড পর্যন্ত ইমপ্যাক্ট করবে। সো প্রকিউরমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো প্রকিউরমেন্টের রাইট মিক্স হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস এন্ড লিড টাইম। দ্যাট মিনস আপনি কি পরিমাণ প্রোডাক্ট নিবেন, কোন কোয়ালিটি নেবেন, কি প্রাইসে নেবেন, এন্ড কতদিন সময় দিবেন আপনি সাপ্লায়ারকে যে আপনার আপনার গোডাউনে মাল পাঠানোর জন্য।
ফর এক্সাম্পল একটা র মেটেরিয়াল ইন্ডিয়াতেও পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। এখন আপনার প্রোডাকশনে ধরেন যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আপনার ক্রাইসিস, র মেটেরিয়াল ক্রাইসিস, তখন কি আপনি ইন্ডিয়া থেকে আনবেন না বাংলাদেশ থেকে সাপ্লায়ার থেকে নেবেন বেশি দামে হলেও? বাংলাদেশ থেকে নেব। তো এটা ডিপেন্ড করতেছে যে এটাই হচ্ছে পার্ট অফ অপারেশনাল ম্যানেজমেন্ট, যে আপনাকে ডিসিশন নিতে হবে যে বাংলাদেশ থেকে নিব, বাংলাদেশ থেকে নিলে কত টাকা প্রাইস বেশি হয়, ওকে এত টাকা প্রাইস বেশি হয়, আর ইন্ডিয়া থেকে আনলে এটা হবে। এই দুটোর মধ্যে অ্যানালাইসিস করতে হবে, মার্কেট ডিমান্ডের সাথে কনসিডার করতে হবে যে না, আমি এই পিরিয়ডে যদি আমার এই প্রোডাক্টটা না সাপ্লাই দেই, অন্য কেউ আমার মার্কেটটা কি করবে, ক্যাপচার করে নেবে। আমার এখানে অপরচুনিটি কস্ট কত, আমার কস্টের বাংলাদেশ থেকে নিলে র মেটেরিয়াল কত টাকা বেশি পড়বে, আমি কত টাকার প্রফিট হারাবো যদি আমি ইন্ডিয়া থেকে আনি, এই সময়ে যদি আমি সেলসটা মিস করি বা মার্কেটে অন্য কোনো কম্পিউটার ঢুকে যাবে। সো এই যে ডিফারেন্ট টাইপ অফ কনসিডারেশন, এগুলো আপনাকে অ্যাজ এ অপারেশন ম্যানেজার নিতে হবে। ওকে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা কমন থিং। সো এখানে খুব ভালো একটা জিনিস যেটা যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে যে 4C মডেল। 4C তে কি বলতেছে? 4C বলতেছে যে আপনি যখন হিউম্যান রিসোর্স ম্যানেজ করবেন, আপনাকে এই চারটা জিনিস এনশিওর করতে হবে। একটা হচ্ছে কমিটমেন্ট, কমিটমেন্ট অফ দ্য অর্গানাইজেশন টু দ্য এমপ্লয়ার্স, commitment to the mission vision of the organization. Okay, commitment towards employer as well as to the mission vision of the organization. এখন আপনি আপনি এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিসেবে আপনি একটা এমপ্লয়িকে যখন বিচার করবেন, তার কমিটমেন্ট দেখতে হবে। দেন কম্পিটেন্স, অবভিয়াসলি নান আদার দেন কম্পিটেন্স, নাথিং ইজ মাচ ইম্পর্টেন্ট অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আইদার এক্সিস্টিং এইচআর হইতে, হিউম্যান রিসোর্স হইতে পারে বা পটেনশিয়াল হিউম্যান রিসোর্স হইতে পারে। নো ম্যাটার, আপনাকে আগে কম্পিটেন্স দেখতে হবে যে আপনি যে রোলের জন্য নিচ্ছেন ওই রোলের জন্য তার কম্পিটেন্স আছে কিনা। দেন কনগ্রুয়েন্স, দ্যাট মিন্স আপনি যেই তরিকার, ওই লোকের ওই তরিকা কিনা, যাকে নিবেন, যে রিসোর্সটার কথা বলতেছেন ওটা একই তরিকার কিনা, সে আপনার গোলের সাথে একসাথে মিলে কাজ করতে পারবে কিনা, যেটাকে গোল কনগ্রুয়েন্স বলে। সবার লক্ষ্য একটা, টু অ্যাচিভ the organization goals, that is goal congruence. That is cost effectiveness, যেটা হচ্ছে obvious, with the same candidate with the same capacity same caliber, আপনাকে obviously যেটা less costly সেটা নিতে হবে। ওকে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার। সো অর্গানাইজেশনাল বিহেভিয়ারে যেটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে there are some variables which are overt means open to the people, like customer, organizational goals, technology, physical facilities, organizational design, financial resources। ঠিক আছে, এই জিনিসগুলো মানুষ দেখে, মানুষ একটা ধরেন নেসলে, নেসলে সিম্বল দেখে, নেসলে পিপলের গেট আপ দেখে, নেসলে ব্র্যান্ডিং দেখে মানুষ এটা ফিল করে যে না, এটা ওভার্ট ভেরিয়েবলস, প্রকাশ্যে এই ভেরিয়েবল গুলো আছে। সো একটা সেন্স অফ, একটা সেন্স অফ কি প্রিজাম্পশন কাজ করে, একটা অ্যাজাম্পশন করে নেয় মানুষ যে না, এই অর্গানাইজেশনের খুব টিপটপ, খুব টিপটপ, সবাই এক কালারের ব্যাগ পরে, এক কালারের টি শার্ট পরে, এক কালারের গেঞ্জি পরে, ওর ব্র্যান্ডিং এমন। সো এটা দেখে একটা কি সেন্স অফ কি ক্রিয়েট হয়, আপনার অর্গানাইজেশনের ইনসাইডে কি হচ্ছে সেটা কিছুটা হলেও বোঝা যায়। এন্ড কাভার্ড ভেরিয়েবলের মধ্যে অ্যাটিটিউড, আপনি অর্গানাইজেশনে না জয়েন করলে বুঝবেন না। প্যাটার্ন অফ কমিউনিকেশন, আপনার বস কেমন কথা বলে, কি টোনে কথা বলে, এটা আপনি না জয়েন করলে, তার সাথে কাজ না করলে বুঝবেন না। ইনফর্মাল টিম প্রসেস, টিমে কিভাবে কাজ হয়, পার্সোনালিটি কেমন লোকজনের, কনফ্লিক্ট অফ কি পলিটিক্যাল বিহেভিয়ার, পলিটিক্যালের সাথে বিহেভিয়ারের সাথে তার কোনো কনফ্লিক্ট আছে কিনা। দেন আন্ডারলাইং কম্পিটেন্সিস এন্ড স্কিলস, এগেন পিপল যারা কাজ করতেছে ইনসাইড দ্য অর্গানাইজেশন, তাদের ক্যাপাসিটি কেমন, বা আপনি যে টিমে কাজ করবেন ওই টিমে আদার মেম্বারদের ক্যাপাসিটি কেমন, তার ক্যাপাসিটি যদি আপনার ক্যাপাসিটি থেকে লো হয় তাহলে আপনি তার কাছ থেকে কিছু শিখতে পারবেন না। সো ওই কনসিডারেশন গুলো অর্গানাইজেশনাল বিহেভিয়ারের পার্ট। সো আপনাকে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যখন করবেন তখন এই জিনিসগুলো কনসিডার করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এক্স ওয়াই থিওরি। এক্স ওয়াই থিওরিতে কি বলতেছে, মাসলো থিওরিটা অনেক আগে ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, যে ম্যাকগ্রেগর থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। থিওরি ওয়াই এর লোকজন খুব ভালো হয়, কাজের প্রতি কি হয়, ওয়েল ইন্টেন্ডেড হয়। আর থিওরি ওয়াই এর পিপল কি হয়, কাজ করতে পছন্দ করে না, আলিশিয়া হয়, লেজি হয়। দ্যাট মিন্স আর কি বলে এটাকে, তারা জেনারেলি, অমনোযোগী। সরি, নেগেটিভ ট্রিটস এর হয় আর কি, তারা জেনারেলি নেগেটিভ হয়। আর পজিটিভ মেন্টালিটি হয় এক্সটেরিয়র লোকজন, যারা অলওয়েজ মোটিভেশন টেক করে, অলওয়েজ ট্রাই করে টু গিভ দ্য বেস্ট থিং টু দ্য অর্গানাইজেশন। আচ্ছা, এটা হচ্ছে আইসবার্গ, অর্গানাইজেশনাল আইসবার্গ। সো এটা একটু দেখে নিয়েন, যেখানে বলতেছে ওই যে আমি যে কথাগুলো বললাম এগুলো ওভার থিং, যেটা কি ফাইন্যান্সিয়াল রিসোর্স, দেন সারফেস কম্পিটিশন এন্ড স্কিলস, টেকনোলজি, ফিজিক্যাল
ফ্যাসিলিটিস, অর্গানাইজেশনাল ডিজাইন, ফর্মাল গোলস। এগুলো হচ্ছে সামথিং দ্যাট ইজ ওপেন বা ওভার্ট। দেন হচ্ছে বিহেভিয়ারাল অ্যাসপেক্টস, এটা বলছে কভার্ড। কভার্ড এই যে অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, যেগুলো কথা বলে আসলাম আর আগে, এগুলা আলটিমেটলি এইটা থেকে আপনি এখানে ঢুকতে হবে। সো এটাকে আইস ব্রেক বলতেছে। আপনাকে ফার্স্টে আউটসাইড দেখে আপনি একটা প্রিজাম্পশন করছেন, ওই প্রিজাম্পশনটাকে ব্রেক করার জন্য, ওই আইসটাকে ব্রেক করার জন্য আপনাকে ইনসাইডে যাইতে হবে। ইনসাইডে যেয়ে অলরেডি অর্গানাইজেশনের সাথে মিশে টেস্ট বেসিস কাজ করে দেন আপনি এই ফ্লেভারটা পাবেন, ওয়েদার দ্য অর্গানাইজেশনাল হাউ দ্য অর্গানাইজেশনাল শো ইজ গোয়িং। সো একটা পার্সপেক্টিভ হচ্ছে ফর্মাল ওপেন পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে কাভার্ড পার্সপেক্টিভ, যেটাকে আপনাকে হ্যান্ডস টু হ্যান্ড এক্সপিরিয়েন্স অন দা জব ট্রেনিং এ আপনাকে নিতে হবে। আচ্ছা, ওই সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যেটা বলতেছে থ্রি বেসিক অ্যাজাম্পশন দ্যাট পিপল আর নর্মাল রেশনাল, পিপল রেসপন্ড অ্যাজ এ ইন্ডিভিজুয়াল নট এ গ্রুপ, পিপল ক্যান ট্রিট এজ এ ইন এ স্ট্যান্ডার্ড ফ্যাশন লাইক মেশিন। সো স্ট্যান্ডার্ড সাইন্টিফিক মেথডটা এটা বলতেছে। এন্ড টেইলর কনক্লুশন ওয়্যার অ্যাজ ফলোজ, যে মেইন মোটিভেটর কি, টেইলর ভদ্রলোক হিউম্যান বিহেভিয়ার অ্যানালাইসিস করে উনি বলতেছে যে একটা মানুষকে মোটিভেট করে এক নাম্বার জিনিস হচ্ছে হাই হাই ওয়েজেস। অবভিয়াসলি রাইট, বাট দিস ইজ রাইট এট এ সার্টেন লেভেল। বাট একটা সার্টেন লেভেলের পরে যখন আপনার বেসিক নিড ফুলফিল হয়ে যাবে, তখন আপনার হাই ওয়েজটাকে ততটা অ্যাটাক করবে না, যতটা আপনার সেলফ রেসপেক্ট বা হচ্ছে আপনার পজিশন ইন দ্য অর্গানাইজেশন ম্যাটার করবে। সো মেইন মোটিভেটর হিসেবে সে বলতেছে হাই ওয়েজেস, দিস ইজ ওকে, দিস ইজ ওকে আপ টু সার্টেন লেভেল। বাট একটা সার্টেন লেভেলের পর এগেন বললাম, যদি আপনার বেসিক নিড ফুলফিল হয়ে যায় বা একটা একটা লেভেল পর্যন্ত আপনি মেনটেন করতে পারতেছেন, দেখতেছেন, তখন আপনাকে সোশ্যাল স্ট্যাটাস, অর্গানাইজেশন স্ট্যাটাস, সেলফ রেসপেক্টটাও চলে আসে অ্যাজ এ মোটিভেশনাল ফ্যাক্টর। Then manager jobs, always everyone wants to do the manager jobs, not worker jobs. So worker jobs এ কি হয়, do what they are told and get paid। আপনি যা বলবেন তা করবে, just they are taking the command and execute this। আর ম্যানেজার জবে tell workers what to do। আপনি as a manager you need to instruct the people what to do, how to do। আর as a worker job আপনি জাস্ট বলবেন, সে কাজ করবে, টাকা নিবে, খালাস। ডেলি কাজ করবে, 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করবে, কাজ করে রাত্রে মোবাইলে হাই ভলিউম দিয়ে গান শুনে ঘুমাবে। এটা হচ্ছে ওয়ার্কার জব, দ্যাটস ইট। ওকে, থিওরি এক্স এন্ড ওয়াই যেটা নিয়ে কথা বলতেছিলাম, এইখানে থিওরি এক্স এন্ড ওয়াই এর ক্ষেত্রে দেখছেন আমি যা বলছি এটার সাথে এটা কোনো মিল আছে? একটু আগে যা বলছি, হ্যালো, স্যার জি মিল স্যার, আছে। মিল আছে স্যার। ওকে, এটা দেখে নিন। আচ্ছা, মোটিভেশন। সো মোটিভেশনের ক্ষেত্রে যেটা বলছে, দ্য ডিগ্রি টু হুইচ এ পারসন ওয়ান্স সার্টেন বিহেভিয়ার চোজ টু এঙ্গেজ ইন। মোটিভেশন ইজ নাথিং বাট টু মেক শিওর দ্য বেস্ট থিং ফ্রম দ্য পিপল। মোটিভেশন কি? এটা হচ্ছে একটা tool যেটা এনশিওর করে একটা মানুষের মধ্যে যা আছে তার বেস্টটা বের করে আনার জন্য। সো ইজ দ্য টুল দ্যাট এনশিওর দ্য বেস্ট থিং বা বেস্ট আউটপুট ফ্রম এ পিপল। সো এটা মোটিভেটেড ওয়ার্কার্স আর ক্যারেক্টারাইজড বাই হাই প্রোডাক্টিভিটি, বেটার কোয়ালিটি, সেন্স অফ আর্জেন্সি, মোর ফিডব্যাক অন ডিমান্ডস বলে কমন থিং। সো এইটা এটা এটা মাজলোস থিওরিতে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম। সো আপনার একটা লেভেল পর্যন্ত মানি ম্যাটার করবে, বাট আপনার সোশ্যাল নিড এন্ড ইগো নিড যদি ফুলফিল হয়ে যায় বা আপনি যদি ইগো স্ট্যাটাসে থাকেন, তখন মানি ম্যাটার কাজ করবে না, তখন আপনার স্ট্যাটাস, অর্গানাইজেশনাল পজিশন ম্যাটার করবে। এন্ড আফটার এভরিথিং, স্ট্যাটাস এন্ড ইগো নিডস এর পরে দেন অ্যাকচুয়ালাইজেশনে গিয়ে আপনার এগুলো কোনো কিছু ম্যাটার করবে না। তখন আপনি ফোকাস করবেন যে আপনি বিয়ন্ড এভরিথিং। চাকরি ভালো লাগলে করবো, নাহলে করবো না। আমার চাকরি হচ্ছে যে নট বেসড অন মাই নেসেসিটি, এটা হচ্ছে যে বেসড অন মাই প্যাশন। ওই জায়গা থেকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তখন আপনি কারোর আর কি করবেন না, আপনার জন্য সেলফ রেসপেক্ট, ইগো, এগুলোর উপরে আপনি চলে গেছেন। দ্যাট মিনস দিস ইজ দ্য ফাইনাল স্টেজ, এর আর কিছু নাই। সো একটা লেভেল পর্যন্ত আপনাকে বেসিক নিডস তারা দিবে, একটা লেভেল পর্যন্ত সোসাইটি নিড তারা দিবে, বা সেফটি বা সিকিউরিটি নিড তারা দিবে। বাট আলটিমেটলি যখন এই সবগুলো ওভারকাম হয়ে যাবে, সবগুলো যখন আপনি অ্যাচিভ করে ফেলবেন, তখন আপনার কাছে এই নিডগুলো আপনাকে ততটা মোটিভেট করবে না যতটা আগে করতো। বুঝা গেছে কথা? আগে স্যালারি 10,000 টাকা বললে যে মজাটা পাইতেন, বা 10 বছর পরে এজ এ ম্যানেজার হিসেবে কাজ করার পর বা এজ এ হেড অফ ফাইন্যান্স বা এজ এ সিএফও অফ অর্গানাইজেশন হওয়ার পরে, তখন 10 লাখ টাকা দিলেও মনে হবে না যে এই একই জিনিস। ডিপেন্ডস অন দ্য নিড দ্যাট ইউ হ্যাভ। সো এটাই হচ্ছে হায়ারকি অফ দ্য নিড। মানুষ যত উপরে উঠবে তার নিডটা, বেসিক নিডটা তত কমবে, আপার লেভেলের নিডটা তত বাড়বে।
আচ্ছা, মিন্সবার্গে বলতেছে যে কন্টেন্ট থিওরি, কন্টেন্ট মানে হচ্ছে তৃপ্তি, আপনি স্যাটিসফ্যাকশন থিওরি। এখানে বলতেছে ডিসস্যাটিসফ্যাকশন এন্ড ডিমোটিভেশন, এটা হাইজেনিক ফ্যাক্টর দিয়ে কি হয়। হাইজেনিক ফ্যাক্টরের মধ্যে কি আছে, যে ফ্যাক্টর গুলো মানুষকে মোটিভেট করে টু ডু দ্য বেস্ট। ওকে, টু ডু দ্য বেস্ট at least to make sure that their organization are thinking about them. তাহলে workers are no longer dissatisfied but not yet motivated. হাইজেনিক ফ্যাক্টরস আর মোটিভেটিং ফ্যাক্টরস এর মধ্যে পার্থক্য হচ্ছে, হাইজেনিক ফ্যাক্টরস হচ্ছে যেটা বেসিক নিডটা ফুলফিল করবে আপনার, মানে বেসিক লেভেলে না, ঠিক আছে, তুমি যে কাজ করো, কাজ করলে টাকা পাবা, টাকা পেলে তোমার সংসার চলবে। সো কাজ করতেছো এমন ফ্যাক্টর যেখানে যে কোনো কি নাই, ধরেন যে একদম মিনিমাম লেভেলের, যে এনভায়রনমেন্টটা অত ভালো না আবার খারাপও না, অত ভালো না ইন এ সেন্স মোটিভেট করতেছে না, আবার খারাপও না ইন এ সেন্স আপনাকে অর্গানাইজেশনে কেউ আপনাকে গালি দিচ্ছে না কাজ না করলে, বা কাজ মানে বুলিং নাই, বা হচ্ছে যে ফিজিক্যাল টর্চার নাই, এমন হতে পারে, বা একটা একটা বেসিক লেভেল পর্যন্ত আপনি কাজ করার এনভায়রনমেন্ট পাচ্ছেন। দিস ইজ হাইজেনিক ফ্যাক্টরস। বাট ফ্রম হাইজেনিক ফ্যাক্টরস টু মোটিভেটিং ফ্যাক্টরস, there are so many things will come on top of the hygienic factors. যে মোটিভেটিং ফ্যাক্টরসে আপনার অনেক কিছু চলে আসবে যেটা হাইজেনিক ফ্যাক্টরের বেসিক লেভেলে ছিল না। সো একটা এমপ্লয়ি যখন ডিসস্যাটিসফাইড থাকে, তখন হাইজেনিক ফ্যাক্টর দিয়ে তাকে স্যাটিসফাই করা হয় যে না তুমি কাজ করো, কাজ করে সংসার চালাও। বাট হাইজেনিক ফ্যাক্টর ইজ নট সাফিসিয়েন্ট এনাফ টু টেক দ্য বেস্ট থিং আউট অফ দ্য পিপল। তার জন্য আপনাকে মোটিভেটিং ফ্যাক্টর লাগবে। এটা এখানে বলতেছে টু অ্যাপ্রোচ, একটা হচ্ছে হাইজেনিক ফ্যাক্টর একটা সার্টেন লেভেলে পিপলকে এনশিওর করে কাজ করার জন্য, বাট মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে এনশিওর করে বেস্ট থিংটা দেওয়ার জন্য পিপল থেকে। সো এটা দুটো হায়ারার্কি বা দুটো লেভেল। কন্টেন্ট থিওরিতে এখানে ইয়ে কমন জিনিস আছে, এটা দেখে নিন। গ্রুপ, সো গ্রুপটা কি দেখেন, গ্রুপটা জেনারেলি a collection of the people with a objective to achieve a certain objective. That means a collection of a group of people to achieve certain objective. That means আপনার গ্রুপের একটা এজেন্ডা থাকতে হবে, এজেন্ডাটা বাস্তবায়নের জন্য বেসিক্যালি গ্রুপ করা হয়। এন্ড গ্রুপের জেনারেলি যারা মেম্বার হয় তারা সবাই সেম মেন্টালিটি, তার অবজেক্টিভটার সাথে অ্যালাইন হইতে হয়। এন্ড দা লিডার থাকতে হয়, গ্রুপে কোনো না কোনো লিডার থাকতে হয়, আদারওয়াইজ উইদাউট এ লিডার এ গ্রুপ লাইক এ শিপ উইদাউট রাডার। সো টাকম্যান বলতেছে দ্যার আর 4 স্টেজ। একটা হচ্ছে ফর্মিং, ফর্মিং মানে হতেছে 4-5 জন মিলে একটা, যেমন আপনার প্রেজেন্টেশন হয় না, প্রেজেন্টেশন করেন না ক্লাসে, যখন প্রেজেন্টেশন দিত আগে কি হতো বিবিএ তে বা এমবিএ তে, আগে একটা গ্রুপ করে দিত, যে অপু 10-20 করে স্যার এটা গ্রুপ করে দিত, এটা গ্রুপ ফর্ম হয়েছে স্টর্মিং। দেন গ্রুপে যখন নাম লিস্টটা ডিসপ্লেতে দেখাইতো, তখন বলতো এই আমি তুই আর লায়লা এক গ্রুপে। সো আমি তুই আর লায়লা মিলে যে একটা স্টর্মিং হচ্ছে, যে না ঠিক আছে এই 3-জনের মধ্যে বা 5 জনের মধ্যে আমাদের তো অলরেডি গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপের মধ্যে সে প্রেজেন্টেশনে ভালো, সে কি আপনার প্রেজেন্টেশন স্লাইড বানাইতে ভালো, কেউ প্রেজেন্টেশন দিতে ভালো। সো এ অলরেডি স্টর্মিং হয়ে যাচ্ছে, কার কি পজিশন সেটা হয়ে যাচ্ছে। দেন নর্মিং, স্টর্মিং এর পরই রোল গুলা অ্যাসাইন করা হয়, যে না সে তুই প্রেজেন্টেশন বানাবি, আমি ডেটা কালেক্ট করবো, আর ও হচ্ছে লিডার হিসেবে প্রেজেন্ট করবে। এটা নর্মিং হয়ে গেল, কে কোন কাজ করবে। এন্ড ফাইনাল ইজ দা পারফর্মিং, প্রেজেন্টেশন ডেতে আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, ওই পারফরমেন্সটা হচ্ছে পারফর্ম। এটা হচ্ছে 4টা স্টেপ। সো আপনাকে পরীক্ষা হলে বিভিন্ন সিচুয়েশন দিয়ে বলে দিবে যে in which stage you are, বা as a group leader you need to determine in which stage your group are fall in. So আপনাকে ডিটারমাইন করে দিতে হবে যে there are different scenario given, under the different scenario আপনাকে বলবে যে এই গ্রুপের মধ্যে আপনার গ্রুপটা কোন স্টেজে পড়ে, এই 4টা ফর্মের মধ্যে আপনার গ্রুপটা কোন স্টেজে আছে রাইট নাও। সো এটা সিচুয়েশন মানে সুন্দর করে এটা দিয়ে দিবে। So basically this is the all thing for today's class. If any question from you I can take, or I will complete the session today. কারো কোনো কোয়েশ্চেন নাই? হ্যালো, any question from you? নো স্যার। ওকে, তাহলে কি আজকে ক্লোজ করবো? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা নেক্সট দিন কোনটা পড়বো? আচ্ছা, নেক্সট দিন আমি দেখি কোনটা, কোন চ্যাপ্টারটা আছে, আমি ওটা সিলেক্ট করে দিব, নাকি আপনারা সিলেক্ট করবেন? সো বেটার নেক্সট ক্লাসের আগে জানাই দিন, আমি নেক্সট 2 উইক ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? সো ক্যাপ্টেন কে, রাব্বানি, গোলাম রাব্বানি?
স্যার মানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নেক্সট টু স্যাটারডে আই উইল নট বি অ্যাভেলেবল। ওকে, সো নেক্সট যখন ক্লাস হবে এই ক্লাসটা যেন দুইটা সেশন একসাথে হয়, এটা এনশিওর করার দায়িত্ব আপনার। ঠিক আছে, অ্যাজ এ সিআর, ক্লিয়ার? স্যার ডাবল ক্লাস নেবেন? হ্যাঁ, ডাবল ক্লাস নিব। এটা আইদার শনিবার ছাড়া কোনো অন ডে তো হইতে পারে, বাট উইকেন্ডে না হইলে অন্য দিনে হলে সমস্যা না, আমাকে জানাইতে হবে আগে, চেক করে দেখবো যে ওদের দিস পসিবল অর নট। বাট দুইটা ক্লাস একসাথে লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমি মামুন ভাইয়ের সাথে কথা বলে একটা ডাবল ক্লাস নিয়ে নিব না স্যার, হ্যাঁ? বাট নেক্সট শনিবারে না, শনিবার ছাড়া, শুক্র শনি ছাড়া। শুক্র শনি ছাড়া হলেই ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা একটু এনশিওর করেন আপনি। আর আচ্ছা সোফার যেটা হচ্ছে যে চ্যাপ্টার 1 and 2 এর কারো কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে ফার্স্টে কথা বলবো নেক্সট ক্লাসে, ওকে? ওকে। তাহলে কি আজকের মতো ক্লোজ করি নাকি? ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাকে অনেকদিন পর পর পাই তো স্যার, ভালো লাগে না। ঠিক আছে, আপনি ওই এর সাথে কথা বলেন, আমি আমার যে এজেন্ডা ওটা কমপ্লিট করব। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে আপনারা বিজনেস ফাইন্যান্সে যার যেই প্রিপারেশন যেটা দরকার, ইন্ডিভিজুয়াল প্রিপারেশন, ওটা ফুল সুইং স্টার্ট করেন। ইনশাল্লাহ সাকসিড করবেন, কারণ স্যার আমরা কিভাবে আগাবো একটু যদি আপনার কোনো বলতেন। প্রবলেম আনএটেন্ডেড থাকবে না আমার কাছে। আপনারা যেটা করবেন এখন সেটা হচ্ছে যে চ্যাপ্টার গুলো সবগুলা আগে একটু চ্যাপ্টার কন্টেন্ট গুলো দেখেন, যেগুলো ধরেন না এখনো, ওইগুলো চ্যাপ্টার কন্টেন্ট গুলো দেখে যেই কন্টেন্ট গুলো পড়তে ভালো লাগে ওইগুলো আগে পড়ে সিলেবাসের একটা মেজরিটি পোর্শন কভার করেন। দেন হচ্ছে আপনার প্রবলেম গুলো আইডেন্টিফাই করে আমার কাছে তো আসবেনই অবভিয়াসলি। আপনার প্রবলেম যত আইডেন্টিফাই করতে পারবেন ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করে, তত তাড়াতাড়ি আপনি ভিতরে ঢুকতে পারবেন পিকচারে। সো আপনার চ্যাপ্টার যতটা আছে, 13টা বা 14টা চ্যাপ্টারের মধ্যে সবগুলো চ্যাপ্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট না এক্সামের জন্য। কিছু চ্যাপ্টার আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট স্যার? কনসেপচুয়ালি একটু রোবাস্ট। আমি চ্যাপ্টার 1 to 7 এর মধ্যে যদি বলি 5 6 7 ইম্পর্টেন্ট একটু বেশি। আর প্রথম দিকের এই চ্যাপ্টার 2টা ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টার গুলা আপনি আগে থেকে যদি ভালো করে ক্যাপচার করে রাখেন, তাহলে দেখা যাবে যে ওই চ্যাপ্টার ওয়াইজ যে নলেজ গুলা এক্সামের আগের দিন আপনার মাথায় আছে কম্প্যাক্ট, এটা দিয়ে সাথে ওভারঅল বইটা রিভিশন দিলে আপনার এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। সো বিজনেস ফাইন্যান্সের ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আগে কোর কনসেপ্ট গুলো কভার করা। কোর কনসেপ্ট গুলো কোনগুলা, যে প্রতিটা বইয়ের মধ্যে তো বইয়ে তো অনেক কিছুই আছে, সবগুলাই কি পরীক্ষায় আসবে? আসবে না। বাট কোর কনসেপ্ট গুলো জানা থাকলে আপনি লিস্ট পরীক্ষায় পাশ করার জন্য ক্যাপেবল হবেন। কোর কনসেপ্ট মিন বলতেছি একটা জিনিস আছে যে একটা টপিক নিয়ে কথা বলতেছে, এই টপিকের থিওরি থাকতে পারে বা কোনো মডেল দেওয়া থাকতে পারে, বাট ওই রিলেটেড কোর জিনিসটা আপনার অবশ্যই জানতে হবে, কারণ কোর জিনিস না জানলে পরীক্ষায় আপনার ওখান থেকে কোর থেকে কোশ্চেন আসবে। নন কোর তো পরে। ওই যে আমরা প্রোডাক্টের ডেফিনেশন দিছি না আগে, গাড়ি, তারপরে হইতেছে কি গাড়ি লাগবে, বিএমডাব্লিউ নাকি, আগে কমপ্লিট করেন। কোর কমপ্লিট করার পরে টাইম থাকলে আপনি সাথে রং চং মাখতে পারবেন, বা প্রবলেম থাকলে প্রবলেম সলিউশন করে দিলে আপনি ওয়েল এনাফ হয়ে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য। বাট আপনাকে হোমওয়ার্কটা নিজে করতে হবে। আপনার নিজের প্রবলেম গুলো আইডেন্টিফাই করে নিজে প্রোঅ্যাক্টিভ হয়ে, আমি যে ক্লাসটা নিব ওটা আগে থেকে যদি একটু পড়া থাকে আমার সাথে পড়লে একবারে শেষ, ওই চ্যাপ্টারে কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ। কারণ আমি যেভাবে আপনাদেরকে গাইড করবো অলওয়েজ আমি ট্রাই করি যে এক্সাম ওরিয়েন্টেড, এন্ড আপনার কোনো কোন কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করা। আমার ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে পরীক্ষায় আসুক আর না আসুক আপনাকে আগে স্যাটিসফাই করা যে না ইউ আর ওয়েল এডুকেটেড এন্ড আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আপনি যে জন্য ক্লাসে আসছেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, ক্লাসে আপনি নিজে পড়ে যা পারবেন, ক্লাসে টিচার যদি ডিফারেন্স ক্রিয়েট করে না করতে না পারে, তাহলে আপনার আমার ক্লাস করা দরকার না। আমি সিম্পলি বলবো যে ইউ নিড নট টু অ্যাটেন্ড মাই ক্লাস। যদি আপনি নিজে পড়ে তাই অ্যাচিভ করতে পারেন আমি যা পড়াচ্ছি, তাহলে আপনার ক্লাস আসার দরকার নাই। আমি নিজে হলে এটা করতাম, আমি ক্লাসে আসতাম না, আমি নিজে নিজে পড়ে সেটা শেষ করতাম। যদি এমন হয় যে না ক্লাসে টিচার দরকার আছে, কোন জায়গায় দরকার এটা আইডেন্টিফাই করে রাখবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্সের বেনিফিটটা ফুল পাবেন, অ্যাজ ওয়েল এজ এটা এক্সামের জন্য একদম প্যারাসিটামল হিসেবে কাজ করবে। সো এক্সামে প্যারাসিটামল নিতে গেলে আগে প্রিপারেশন নিতে হবে, দেন হচ্ছে ওষুধ নিতে হবে। প্রিপারেশন না থাকলে খালি চোখ বন্ধ করে ওষুধ নিতে পারবেন না, কারণ হচ্ছে কি আপনার যদি একটা আগে থেকে মাথায় একটা ডেমো করা থাকে না, এই চ্যাপ্টারে এই জিনিসগুলো আছে, আমি এই জিনিসগুলো জানি, এটা জানি না। সো স্যারকে যখন পড়ায় স্যার এই জিনিসগুলো বুঝাইছে, ওকে, না বুঝাইলে কোশ্চেন করবো, শেষ। সো একটা জেনারেল চেকলিস্ট থাকতে হয়। আর কোর চ্যাপ্টার গুলা বললাম যেটা যেটা হচ্ছে যে মেইনলি বিজনেস ফাইন্যান্সে আহামরি কঠিন কিছু নাই, মানুষজন চিন্তা করে কঠিন ভাবে। জিনিস যেটা কোর যে জিনিসগুলো আছে এগুলো ডিসকাস করলে একদম ইজিলি সলভ করা যায়। আর কনসেপ্ট ক্লিয়ার একবার হয়ে গেলে
আপনার ফিউচারে বিজনেস ফাইন্যান্সের সাথে এফএম আছে, সিএ হইতে চান অবভিয়াসলি তো এফএম পাস করা লাগবে। বিজনেস ফাইন্যান্স না বুঝলে এফএম এর ধারে কাছে যাইতে পারবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আর কার কোনো কোয়েশ্চেন আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে স্যার, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ভালো থাকবেন স্যার, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। সবাই একটু পড়াশোনার মধ্যে থাকেন, কারণ আপনি একটা টাইম পরে পড়াশোনার সময় পাবেন না, দেখবেন যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। সো বেটার ফার্স্ট অ্যাপ্রোচই বেস্ট অ্যাপ্রোচ দেন। ফার্স্ট অ্যাপ্রোচ বেস্ট ইকুইপড ওয়েতে দেন, যাতে করে পরে ফ্রাস্ট্রেশন কাজ না করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Assalamualaikum, Sam.